হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আজকে আমরা আরেকটা রাসায়নিক পরিবর্তনের ক্লাস নিয়ে চলে আসছি। যদিও আমরা বলছিলাম যে কতদিন আমাদের সাম্যাবস্থা শেষ হয়ে যাবে অবস্থা একটা, বাট আমাদের অঙ্কগুলো এমন ইন্টারেস্টিং ছিল যে আমরা আসলে ওগুলা শেষ করতে করতে আমরা চ্যাপ্টারটা মানে এই পার্টটা আসলে শেষ করতে পারি নাই। তো এই জন্য এক্সট্রিমলি সরি। আজকে ইনশাল্লাহ আমরা সাম্যাবস্থা শেষ করে আমরা আমাদের এই চ্যাপ্টারের যে দ্বিতীয় টপিক আছে শর্ট সিলেবাসে অ্যাসিড ক্ষার, সেই অংশতে আমরা ইনশাল্লাহ চলে যাব। আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে অ্যাসিড ক্ষারের ইন্ট্রোডাকশন পর্যন্ত অ্যাটলিস্ট শেষ করা। তো দেখা যাক আমরা কতটুকু পারি। তো আমাকে একটু জানাই দাও যে তোমরা কে কে আসছো। আচ্ছা, অলরেডি আমি অনেকগুলো কমেন্ট পাইতেছি। ওকে, হ্যাঁ, আদাব বন্ধন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মুকসুসুল করিম। ওকে, আফরা বিন তামিম, ওয়ালাইকুম আসসালাম। নওরাত, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আইফা, ওয়ালাইকুম সালাম। হ্যালো সিদ্রাতুল মুনতাহা মেহজাবিন। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আছি রে আলহামদুলিল্লাহ। বেশ ভালো আছি আজকে। খুবই মানে ফ্রেশ একটা দিন যাইতেছে সোফার। দেখা যাক সামনে কি হয়। তোমাদের কি অবস্থা বলো। বাবা, চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে আসছো তুমি। ওয়েলকাম জারিফ, জাফির, সরি, নাম নাম ভুল উচ্চারণ করছি। ওকে, ভোলা থেকেও জয়েন করছে, বাবারে বাবা, ওয়ালাইকুম আসসালাম পোলা ভাই। ওকে, 68 জন জয়েন করছে। সবাই হচ্ছে মনে হয় নামাজ টামাজ করে খেয়ে এখন ঘুম দেওয়ার প্রস্তুতি নিতেছিল না। আমি চলে এসে জ্বালাইতে চলে আসলাম। ওকে, গুড, থ্যাংক ইউ মেনাজ। ওকে, হ্যালো চৈ, হ্যালো চৈতি, ওয়ালাইকুম সালাম সাদিক। লাইভেও আছে, জুমেও আছে, সব জায়গাতে আছে, সেই অবস্থা। ওকে, আমাদের সাথে অলরেডি 100 জন জয়েন করে ফেলছে। সো আমরা তাহলে হচ্ছে আর দেরি না করে আমরা মোটামুটি শুরু করে দিই আজকের ক্লাসটা নাকি। সো সবাই আবার আগের মতোই ড্রিল। তোমরা হচ্ছে ইয়েটা অফ করো, কমেন্ট বক্সটা অফ করো। আমি হচ্ছে ক্লাসটা শুরু করি। আজকে আমরা রাসায়নিক পরিবর্তনের যে সাম্যাবস্থা পড়তেছিলাম তার হচ্ছে আমরা কিছু অঙ্ক করব, খুবই কম সংখ্যক অঙ্ক করব, মানে যেটুকু বাকি আছে আর কি। এবং তারপরে হচ্ছে আমরা আমাদের অ্যাসিড ক্ষারের দিকে চলে যাব। আজকের ক্লাসটা হচ্ছে লাইট একটা ক্লাস। আজকে ক্লাসে এত বেশি অঙ্ক থাকবে না। আজকে আমরা একটু কনসেপ্টের দিকে আগাবো, কারণ আমরা নতুন টপিক যেহেতু আমরা শুরু করতে চাচ্ছি। সো আর দেরি না করে চলো হচ্ছে আমরা ইয়ে করি, আমরা হচ্ছে শুরু করি, রাইট? সো আজকের আমাদের যে টাইপ আমরা প্রথমটা পড়বো সেই টাইপটা হচ্ছে আসলে লাসা তেলীয় নীতি। এই টাইপটা আসলে সে ছোটবেলা থেকে আমাদের পরিচিত। আমরা ছোটবেলায় যখন ক্লাস 9-10 ছিলাম তখন আমরা কোনো ম্যাথমেটিক্যাল হিসাবে যাইতাম না সাম্যাবস্থা সম্পর্কে, যেটা আমরা ইন্টারমিডিয়েটে উঠে করতেছি। এবং আমরা জানি যে ওই সময় আমরা একটা উভমুখী বিক্রিয়ার উপরে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এবং আয়তন, এদের যে সম্পর্কগুলো, প্রভাবগুলো থাকে সেগুলো নিয়ে আমরা ছোটবেলাতে আলোচনা করছিলাম। সো আমরা যদি ইন জেনারেল বলি যে কোনো একটা সিস্টেম যদি সাম্যাবস্থায় থাকে, এই সাম্যাবস্থায় থাকা অবস্থায় আমরা তার উপরে কোনো একটা নিয়ামক বা কোনো একটা ফ্যাক্টর, যে নিয়ামক, এই যে নিয়ামক যেটা লিখলাম, এই নিয়ামকের মানে হইতেছে আসলে ফ্যাক্টর। অর্থাৎ সাম্যাবস্থায় থাকাকালীন কোন একটা সিস্টেমের মধ্যে যে কোনো একটা ফ্যাক্টরের মধ্যে আমরা যদি কোনো একটা পরিবর্তন আনি। এখন ফ্যাক্টর কি কি আছে? ফ্যাক্টর মূলত আছে হচ্ছে চারটা: তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এবং আয়তন। অর্থাৎ আমাদের সিস্টেমের তাপমাত্রা কত, বাইরের তাপমাত্রা কত ম্যাটার করে না, কিন্তু সিস্টেমের তাপমাত্রা কত, অর্থাৎ যেই পাত্রে বিক্রিয়া হচ্ছে সেই পাত্রের ভিতরে তাপমাত্রা কত, চাপ কত, ওই পাত্রের মধ্যে মোট অনুভূত চাপ কত। বাইরের চাপ ম্যাটার করে না, সাধারণত সাম্যাবস্থায় ভিতরের চাপ আর বাইরের চাপ সমান হয়। সো আমরা ওইভাবেই চিন্তা করব জিনিসটাকে। ঘনমাত্রা মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল বিক্রিয়ক বা উৎপাদে প্রত্যেকটার ঘনমাত্রা কেমন, এবং আয়তন হচ্ছে ওভারঅল বিক্রিয়া সিস্টেমের আয়তন কেমন। আমি এটা একটু প্রথমে আয়তনটা একটু ক্লারিফাই করে নিই তোমাদের কাছে, যে আয়তনটা বলতে আসলে কি বোঝাচ্ছে। মনে করো যে এখানে একটা পাত্র আছে, একটা বিকার আছে, মনে করো সেই বিকারটার আয়তন মনে করো 250 ml। অর্থাৎ এখানে বিকারের ভেতরকার মোট আয়তন হচ্ছে 250 ml। কিন্তু এখানে যে বিক্রিয়াটা হচ্ছে সেই বিক্রিয়াটা মনে করো মাত্র 100 ml এর মধ্যে হচ্ছে। ধরো যে এখানে একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে সাম্যাবস্থা তৈরি করছে, কথার কথা। তো এখানে ভিতরে যতটুকু জিনিসের মধ্যে বিক্রিয়া হইলো সেই বিক্রিয়ার অংশটুকুর আয়তন হচ্ছে 100 ml। তাহলে এখানে আমরা যে আয়তনটা বুঝাচ্ছি ভাইয়া, সেই আয়তনটা আসলে এই 100 ml আয়তন, এই আয়তনটা কিন্তু 250 ml না। সুতরাং আমরা এখানে আয়তন বলতে বোঝাচ্ছি যে বিক্রিয়া সিস্টেম, অর্থাৎ যারা যারা বিক্রিয়া করতেছে ওরা মোট কতটুকু আয়তনের মধ্যে আছে সেটাই। যদি আমাদের বিক্রিয়ক উৎপাদগুলো গ্যাসীয় পদার্থ হয় তাহলে তো পুরো পাত্রের আয়তনই হবে, কারণ গ্যাস হচ্ছে পুরো পাত্রটা দখল করে। কিন্তু যদি আমাদের বিক্রিয়ক উৎপাদগুলো হয় লিকুইড বা দ্রবণ দশায় থাকে, তখন হচ্ছে যতটুকু পরিমাণে বিক্রিয়া হচ্ছে ততটুকু আয়তনটাই হবে আমাদের এই আয়তনের ফ্যাক্টরের আয়তন।
তো আশা করি আমি এই পর্যন্ত বুঝাতে পারলাম। এটা নিয়ে আসলে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এগুলো আমরা ছোটবেলায় পড়ে আসছি। তাহলে আমরা একবার লাসে তৈল নীতি জিনিসটা কাকে বলে সেটাকে আমরা একবার পড়ে আসি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সাম্যাবস্থায় বিরাজিত কোনো একটা বিক্রিয়া সিস্টেমের মধ্যে সাম্যাবস্থার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক যেগুলো আছে, 4টা নিয়ামক আছে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, আয়তন। এদের যে কোনো একটা যদি আমরা পরিবর্তন করি তাহলে সাম্যাবস্থাটা এমন ভাবেই শিফট করবে যাতে করে সেই পরিবর্তন জনিত ফলাফলটা প্রশমিত হয়। অর্থাৎ আমি যদি তাপমাত্রা বাড়ায় দেই তাহলে যেই সাম্যাবস্থা যেদিকে গেলে তাপ শোষিত হয় বিক্রিয়াটা সেদিকে আগাবে। আমি যদি চাপ কমায় দেই তাহলে সাম্যাবস্থা যেদিকে গেলে মোট চাপ বেড়ে যায়, বিক্রিয়াটা সেদিকে যাবে। আমি যদি যে কোনো একটা উপাদানের ঘনমাত্রা বাড়ায় দিই তাহলে সেই উপাদানের ঘনমাত্রা বিক্রিয়াটা যেদিকে গেলে কমে যাবে, বিক্রিয়াটা সেদিকে আগাবে। তার মানে প্রশমিত হওয়া বা নিউট্রালাইজ হওয়া বলতে যা বোঝায় পুরো সিস্টেমটা আসলে তাই করার চেষ্টা করবে। সেখানে আমরা নিয়ামকগুলো একবার করে পরিচয় নিয়ে নিই। প্রথম নিয়ামক হচ্ছে তাপমাত্রা, পরবর্তী নিয়ামক হচ্ছে ঘনমাত্রা, 3 নম্বর নিয়ামক হচ্ছে চাপ এবং 4 নম্বর নিয়ামক হচ্ছে আয়তন। ইউজুয়ালি চাপ এবং আয়তনের যে প্রভাবটা এরা হচ্ছে গ্যাসীয় সিস্টেমের জন্য বেশি অ্যাপ্লিকেবল। ওকে, অর্থাৎ যে সকল সিস্টেমের মধ্যে গ্যাস আছে, অর্থাৎ মনে করো নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া বিক্রিয়া করতেছে, বা ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের সাথে সাম্যাবস্থায় আছে, এই সকল সিস্টেমের জন্য হচ্ছে চাপ এবং আয়তনের ফ্যাক্টরটা মেজর হিসেবে কাজ করে। আবার আয়তনের ফ্যাক্টর মাঝে মধ্যে দ্রবণ দশাতেও পাওয়া যায়। যেমন ধরো যে আমি যদি কোনো একটা দ্রবণ দশা বলি, যেমন ধরো যে বাফার সিস্টেম, ওকে, বাফার সিস্টেমের আয়তনের বা বাফার সিস্টেমের সাম্যাবস্থার উপরে অর্থাৎ পিএইচ এর উপরে আয়তনের একটা ব্যাপক প্রভাব আছে আর কি। সো বাফার সিস্টেম একটা এক্সাম্পল হইতে পারে, গ্যাস সিস্টেম একটা এক্সাম্পল হইতে পারে, যেখানে আয়তনের প্রভাব কাজ করে। তাপমাত্রার প্রভাব আসলে সবার উপরে কাজ করে, ঘনমাত্রার প্রভাব সবার উপরেই কাজ করে। তো আশা করি আমি নিয়ামকগুলা কি এবং কোন নিয়ামকটা কোন জাতীয় সিস্টেমের জন্য কাজ করে সেটা আমি বুঝাইতে পারলাম। সো এটা যদি তোমরা বুঝে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দাও ভাই। ওয়ালাইকুম আসসালাম সবুজ, মাত্র শুরু করছি, আবার না প্যারা নাই। ওকে, নরতের ক্লিয়ার হয়ে গেছে। বাফার সিস্টেম মানে হচ্ছে বাফার দ্রবণ নসীন জামান। ওকে, আচ্ছা, ওকে, সুমাইয়া বুঝছে, সাজিদ ফারহান বুঝছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে ইকরা। ওকে, সবারই মোটামুটি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এর মধ্যে 150 জন আমাদের সাথে জয়েন করে ফেলছে। আচ্ছা, তোমাদের যেসব যেসব বন্ধু বান্ধবরা এখনো জয়েন করেনি তোমরা ওদেরকে একটু মেনশন করে দাও যাতে করে সবাই জয়েন করে ক্লাসটা করতে পারে। আজকের ক্লাসটা হচ্ছে খুব ইজি একটা ক্লাস হবে আশা করি। সো মোটামুটি ইনশাল্লাহ সবাই বুঝে যাবো আর কি সবকিছু। ওকে ঠিক আছে, তো আবার আমি কমেন্ট বক্সটা অফ করে দিলাম, তোমরা সবাই মোটামুটি বুঝছো। আমরা আবার সামনে আগাই। তো এই যদি এরপরে আমরা হচ্ছে একটা একটা নিয়ামকের উপরে আসি। প্রথমে আমরা আসি হচ্ছে লাসে তেলীয় নীতি অনুসারে সাম্যাবস্থার উপরে তাপমাত্রার প্রভাব। এই তাপমাত্রার প্রভাবটা নিয়ে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল আলোচনা অনেক আগেই করছি। ওই যে মনে আছে আমরা ভ্যান হফ সমীকরণ পড়ছিলাম, সেই ভ্যান হফ সমীকরণে আমরা তাপমাত্রার সাথে সাম্য ধ্রুবকের সম্পর্কগুলো নিয়ে আলোচনা করছি। বাট এখানে আমরা একটা কোয়ালিটেটিভ আলোচনা করব, মানে গুণগত আলোচনা করব। তো আমরা জানি যে বিক্রিয়াগুলো দুই ধরনের হইতে পারে, একটা হইতে পারে তাপহারী বিক্রিয়া, একটা হতে পারে তাপ উৎপাদী বিক্রিয়া। তো প্রথমে আমরা আসি হচ্ছে তাপহারী বিক্রিয়ার উপরে লাসে তেলীয় নীতির কি এফেক্ট থাকে আর কি। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতেছি যে ফসফরাস পেন্টাক্লোরাইড এটা গ্যাসীয় দশায় ভেঙে গিয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের সাথে সাম্যাবস্থা তৈরি করে, এবং এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান ধনাত্মক। এই মানটা থেকে আমরা বুঝতেছি যে এটি একটি তাপহারী বিক্রিয়া। তার মানে আমি যখন বিক্রিয়ক থেকে উৎপাদে যাব, উৎপাদে তাপ শোষিত হয়, রাইট, উৎপাদে তাপ শোষিত হয়। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানকার মূল কনসার্ন, উৎপাদে তাপ শোষিত হয়। ওকে, সো তার মানে আমরা এখানে বলতে পারবো যেহেতু এই বিক্রিয়াটা তাপহারী বা তাপগ্রাহী বিক্রিয়া, তাই তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার সাম্যাবস্থাটা সেদিকেই শিফট করবে যেদিকে তাপটা শোষিত হয়। অর্থাৎ আমি যদি এখানে তাপ যোগ করি তাহলে যেই দিকে তাপটা শোষিত হবে, অর্থাৎ এক্সট্রা তাপটা যে অ্যাবজর্ব করতে পারবে, বিক্রিয়াটা সেদিকেই শিফট করবে। সো আমরা যেহেতু জানি যে বিক্রিয়াটা হচ্ছে সামনের দিকে গেলে তাপ শোষণ করে, সুতরাং এই বিক্রিয়াতে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা সম্মুখ দিকে শিফট করবে, রাইট। আর যদি আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার কথা চিন্তা করি তাহলে উল্টা দিকে বিক্রিয়াটা তাপ উৎপাদী, তাহলে ওখানে উল্টা ইফেক্টটা দেখা যাবে আর কি। তো যাই হোক, আমরা তার মানে এখানে বুঝতে পারতেছি যদি আমার এই বিক্রিয়া থেকে PCl3 এবং Cl2 এর উৎপাদন যদি আমার বাড়াতে হয় তাহলে উৎপাদন বাড়ানোর জন্য আমাকে আসলে তাপমাত্রাটা বৃদ্ধি করতে হবে, কারণ একমাত্র তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটা সম্মুখ দিকে শিফট করবে। সো এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়ার জন্য কাহিনী। আশা করি আমি বুঝাতে পারলাম। তোমরা হচ্ছে আমাকে একটু জানাই দাও তো ভাইয়া, বুঝছো কিনা। ওয়ালাইকুম আসসালাম ফারহানা। ওকে। আরে ইমরান রে, ভাই রে ভাই, বলা ভাই,
আসতে আসতে শুরু হয়ে গেছে ফোংটামি করা। ওকে ওকে, সো আচ্ছা, মোটামুটি সবারই ক্লিয়ার হয়ে গেছে, সুন্দর, সবাই সুন্দর। আজকে আমাদের খুবই একটা মোলায়েম একটা ক্লাস যাবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ নুসরাত, থ্যাংক ইউ নিহাল। ওকে, আচ্ছা, লামিয়ার ক্লিয়ার হয়ে গেছে, ইকরারও ক্লিয়ার হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আবার আমরা কমেন্ট বক্সটা অফ করে দিই, আমরা আবার ক্লাসটা কন্টিনিউ করি। আমরা যদি এখন পরবর্তী অংশটাতে আসি, একটা তাপ উৎপাদী বিক্রিয়ার উপরে লাসা-তেলীয় নীতির প্রয়োগ কিরকম হতে পারে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। সো আমরা জানি যে একটা তাপ উৎপাদী বিক্রিয়াতে যেহেতু উৎপাদের দিকে তাপ উৎপন্ন হয়, রাইট, উৎপাদের দিকে তাপ বৃদ্ধি পায়। সো আমি যদি এখানে মনে করো একটা তাপ উৎপাদী বিক্রিয়া নিয়ে চিন্তা করি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এরা বিক্রিয়া করে মনে করো যে অ্যামোনিয়া তৈরি করলো, তাহলে এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মানটা আমার আসলে মনে আছে। এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান হচ্ছে অ্যারাউন্ড -92 কিলোজুল পার মোল। ওকে, সো যেহেতু আমরা দেখতে পারতেছি বিক্রিয়াটা তাপ উৎপাদী, সুতরাং আমরা এখান থেকে আসলে বলতে পারবো যে এই বিক্রিয়াটাতে যখন উৎপাদ তৈরি হয়, উৎপাদের সাথে তাপ উৎপন্ন হয়, রাইট, উৎপাদের সাথে তাপ উৎপন্ন হয়। উৎপাদের সাথে তাপ উৎপন্ন হয়, সুতরাং আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা সেদিকেই শিফট করবে যেদিকে তাপটা শোষিত হয়। যেহেতু ডান দিকে তাপ উৎপন্ন হয়, তার মানে বাম দিকে তাপ শোষিত হয়, সুতরাং এই বিক্রিয়াটা তখন পশ্চাৎ দিকে সরে যাবে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে সাম্যাবস্থা আসলে বাম দিকে সরে যাবে, অর্থাৎ পশ্চাৎ দিকে সরে যাবে। এবং যদি আমরা তাপমাত্রা কমাই, অর্থাৎ বিক্রিয়া পাত্রটাকে আরো ঠান্ডা করি, তখন বিক্রিয়াটা ডান দিকে সরে যাবে, অর্থাৎ সম্মুখ দিকে সরে যাবে। তো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারতেছি, যেমন সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে, এটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করার একটা ধাপ আর কি। সো এই বিক্রিয়ার আমরা ডেল্টা এইচ এর মান দেখতে পারতেছি -44.8 কিলো ক্যালোরি পার মোল, রাইট, কিলো ক্যালোরি পার মোল, মাইনাস যেহেতু তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। সুতরাং আমরা যদি এই বিক্রিয়াতে তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন কমে যাবে, আর যদি আমরা এখানে তাপমাত্রা হ্রাস করি তাহলে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন বেড়ে যাবে। সো এটাই হচ্ছে মূল কাহিনী। এখানে আমরা একটু আগে যা দেখলাম এখানে এক্স্যাক্টলি আসলে সেরকমই জিনিস। এটা যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস গুলো সেগুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে করছি, যখন আমরা ওই যে ব্যান্ড হফ সমীকরণের সাহায্যে তাপমাত্রার সাথে আমরা সাম্যধ্রুবকের সম্পর্ক বের করছিলাম। সো ওইটা দিয়ে কিন্তু আমরা ম্যাথমেটিক্স আমরা অলরেডি করে ফেলছি, তাই এখানে আমরা ম্যাথমেটিক্সে যাব না, আমরা এখানে যেমন ছিলাম তেমনই থাকবো আসলে। ওকে, তো আশা করি আমি তাপ উৎপাদিত বিক্রিয়ার জন্য তাপমাত্রার প্রভাব কি হইতে পারে সেটাও আমি বুঝাতে পারলাম। যদি বুঝে বুঝে থাকো তাহলে আমাকে একটু নামটা বলে দাও তো ভাই, আমাকে জানাই দাও তো ভাই যে তোমরা বুঝছো কিনা। থ্যাংক ইউ আব্দুল্লাহ। ওকে, আরে বাবা রে বাবা, কঠিন অবস্থা ইমরান। ওকে, হ্যাঁ আরিফুল, এই যে বললাম তো তোমার নাম। এই ভাই নাম ইয়ে ঠিক আছে, ওকে, হ্যাঁ হাত তোলা, হাত তোলা। ওকে, ওরে বাবা রে বাবা, তো দুই হাত তুলে ফেলছে একজন, সেই অবস্থা। ওকে, অঞ্জনা ক্লিয়ার হয়ে গেছে, চৈতির ক্লিয়ার হয়ে গেছে। ওকে ওকে, ফাহমিন জোয়েনা ক্লিয়ার হয়ে গেছে, এমআরও ক্লিয়ার হয়ে গেছে, নরিন সাদিয়া ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমি আবার কমেন্ট বক্স অফ করে দিচ্ছি, তোমরা সবাই মোটামুটি বুঝে গেছো। এই জিনিসগুলো খুবই সহজ, এটা তোমরা আগে থেকেই জানতা, আমরা একবার আর কি ক্লারিফাই করে নিলাম। ওকে, সো এখন আমরা তাহলে আমাদের পরবর্তী বিগিতে চলে আসি, চাপের প্রভাব। ওকে, সো আমরা আগেই বলে রাখছি যে কোনো একটা বিক্রিয়াতে চাপ কোনো একটা উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমাদের চাপের প্রভাব থাকতে হয় তাহলে ওই বিক্রিয়াটাতে কিছু বিশেষ টাইপের বিক্রিয়ক থাকতে হয়। সেই বিশেষ টাইপের বিক্রিয়ক গুলো হচ্ছে গ্যাস, রাইট, অর্থাৎ আমার এখানে গ্যাসীয় সিস্টেম থাকতে হবে। তো শুধু যে গ্যাসীয় সিস্টেম থাকলে আমার হয়ে যাবে তা কিন্তু না, এখানে কিছু কাহিনী কলাপ আছে, আমরা একটু দেখে নেই। আমরা জানি যে লাসা-তেলীয় নীতিতে যদি আমরা সাম্যাবস্থায় চাপের প্রভাব দেখতে চাই লাসা-তেলীয় নীতি অনুযায়ী, তাহলে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হলো আমাদের বিক্রিয়ায় গ্যাসীয় উপাদানের উপস্থিতি থাকতে হবে, অর্থাৎ আমাদের বিক্রিয়ক বা উৎপাদে সামহাও গ্যাস থাকতে হবে। সো যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যে এই দুইটা এক্সাম্পল চিন্তা করো। এখানে হইতেছে আমাদের যে প্রথম বিক্রিয়াতে হচ্ছে বিক্রিয়ক উৎপাদ সবাই এখানে গ্যাস। দ্বিতীয় যে বিক্রিয়াটা আছে সেই দ্বিতীয় বিক্রিয়ার মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড যদিও বা একটা সলিড, কিন্তু এখানে উৎপাদে কিন্তু গ্যাস ঠিকই আছে, তার মানে উভয় হচ্ছে গ্যাসীয় সিস্টেম। এই সকল জায়গাতে হচ্ছে আমাদের লাসা-তেলীয় নীতিতে চাপের প্রভাব যেটা সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো, কারণ এখানে গ্যাসের উপস্থিতি আছে। ওকে, দ্বিতীয় পয়েন্টে আসি। শুধুমাত্র যে গ্যাস উপস্থিত থাকলেই হবে তা না,
আমাদের এই বিক্রিয়াটা ডেল্টা এন এর মান শূন্য হওয়া যাবে না। ডেল্টা এন মানে জানি কি, উৎপাদ এবং বিক্রিয়কের গ্যাসীয় সহগের পার্থক্য। যদি তোমাদের মনে থাকে, ডেল্টা এন এর মানটা শূন্য হওয়া যাবে না, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে অণুসমূহের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। অর্থাৎ যে যত পরিমাণ গ্যাস বিক্রিয়া করবে তত পরিমাণে গ্যাস উৎপন্ন হইতে পারবে না, বা তার চেয়ে কম বা বেশি হবে আর কি। তো একটা উদাহরণ আমরা যদি দিই, মনে করো যে এই বিক্রিয়াটার ডেল্টা এন এর মান কত, আমরা একটু চেক করি। এই বিক্রিয়ার ডেল্টা এন এর মান হচ্ছে, উৎপাদে 2 মোল গ্যাস আছে, মাইনাস বিক্রিয়কে 1 প্লাস 3 মোল, অর্থাৎ 4 মোল গ্যাস আছে। সুতরাং ডেল্টা এন এর মান হচ্ছে -2। সুতরাং এই বিক্রিয়াটার জন্য হচ্ছে আমরা কনসেপ্টটা খাটাইতে পারবো যে এই বিক্রিয়ার জন্য হইতেছে আমাদের জিনিসটা অ্যাপ্লিকেবল, অর্থাৎ চাপের প্রভাবটা এখানে আছে। দ্বিতীয় বিক্রিয়াতে আসি। যদি এখানে আমরা ডেল্টা এনটা ক্যালকুলেট করার চেষ্টা করি, উৎপাদে 1 মোল গ্যাস আছে, মাইনাস বিক্রিয়কের মধ্যে কোনো গ্যাস নেই, তার মানে 1 - 0 = 1। তার মানে এখানেও ডেল্টা এন এর মানটা ইজ নট ইকুয়াল টু 0। সুতরাং এটাও আসলে আমাদের চাপের প্রভাবটা খাটবে এখানে। 3 নম্বর বিক্রিয়াতে যদি আসি, মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। খেয়াল করো, পানি কিন্তু এখানে লিকুইড, তাই পানিকে আমরা এখানে ডেল্টা এন এ কাউন্ট করবো না। তাহলে যদি আমরা ডেল্টা এন বের করি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস 1 মোল গ্যাস আছে এখানে, মাইনাস বিক্রিয়কের মধ্যে 1 মোল মিথেন আর 2 মোল অক্সিজেন, মোট 3 মোল। তাহলে কত হইলো? 1 - 3 মানে হচ্ছে -2। তার মানে যেহেতু এখানে ডেল্টা এন এর মান ইজ নট ইকুয়াল টু 0, তার মানে এই 3 কেসেই কিন্তু ভাইয়া চাপের প্রভাব খুব সুন্দর করে খাটবে। তাহলে আমরা এখন এমন একটা এক্সাম্পল দিই যে এক্সাম্পলে হইতেছে চাপের প্রভাবটা খাটবে না। সো এক্সাম্পলটা হইতেছে, মনে করো এরকম হইতে পারে যে ধরো হাইড্রোজেন, এটা হচ্ছে গ্যাস, প্লাস আয়োডিন, এটা হচ্ছে একটা গ্যাস। ওকে, এটা এখান থেকে মনে করো 2HI হয়, এটাও গ্যাস। তাহলে এই বিক্রিয়াটাতে তুমি চিন্তা করো ডেল্টা এন এর মানটা আসলে কত ভাইয়া। ডেল্টা এন এর মান হচ্ছে, উৎপাদে 2 মোল গ্যাস আছে, মাইনাস বিক্রিয়কে 1 + 1, মোট 2 মোল গ্যাস আছে। সুতরাং ডেল্টা এন এর মান এখানে 0। সুতরাং যেহেতু আমাদের এই হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়াটাতে ডেল্টা এন এর মান 0, সুতরাং আমরা বলতে পারবো যে এখানে চাপের প্রভাব খাটবে না, চাপের প্রভাব নেই। ওকে, কি করতেছি আমি? ওকে, এখানে চাপের প্রভাব নেই। এটা আমরা এখান থেকে খুব ইজিলি বলতে পারবো। ঠিক আছে, তো আশা করি আমি বুঝাতে পারলাম যে কোন একটা উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি চাপের প্রভাব থাকতে হয়, তাহলে ওই বিক্রিয়াগুলোর মধ্যে কি সিচুয়েশন থাকতে হয়। প্রথম শর্ত হইলো ওখানে গ্যাসীয় উপাদান থাকতে হবে অবশ্যই, কারণ গ্যাস হইতেছে চাপের প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল। এই অবস্থাটা সবচেয়ে বেশি সংবেদনশীল, বা সবচেয়ে বেশি কি বলবো ওটাকে, আহ সংবেদনশীল, ইংলিশ ভুলে গেছি। ওকে, আর দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে এই বিক্রিয়াতে উভয় পাশে হচ্ছে ডেল্টা এন এর মানে কিছু পার্থক্য থাকতে হবে, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদে সমান পরিমাণ গ্যাসীয় অণু থাকা যাবে না। যদি দুইটা পয়েন্ট আমরা বুঝে থাকি তাহলে একটু জানাই দেই ভাই কমেন্ট বক্সে। রাসেল, এই যে পড়ছি তো, কি অবস্থা, সবার কমেন্টে তো পড়তেছি। আল্লাহ। ওকে, ঈদ তো আরো 1 মাস পরে আসবে রে আরিফ। ওকে, না না, খাওয়া দাওয়া করে বসছি, একদম খাওয়া দাওয়া করে একদম পেট টেট ভরে একদম ফুল এনার্জি নিয়ে বসছি আজকে। ওকে, ঠিক আছে, সবার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, সবুজ বুঝো নাই না? আচ্ছা, আমি আবার বুঝাবো, সমস্যা নেই, নো প্যারা। ওকে, সেনসিটিভ, এক্স্যাক্টলি, সাবাস মোকারম। ওকে, হাত তুলছি। আল্লাহ। আচ্ছা, ওকে, 100 বুঝছো? এই 100 আমার এক জুনিয়র বলে এই কথাটা, খুবই কিউট লাগে। 100 ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, সামিয়া বুঝছে, আরিয়ানা নূর বুঝছে, সবাই বুঝছে। ওকে, মোটামুটি সবারই ক্লিয়ার হয়েছে। তাহলে আমি, তোমরা 1-2 জন যারা কমেন্ট করছো তোমাদের ক্লিয়ার হয়নি, তোমাদের জন্য আমি আবারও একবার বলতেছি। খেয়াল করো, সাম্যাবস্থায় লাসাতেলীয় নীতি অনুযায়ী সাম্যাবস্থায় চাপের প্রভাব থাকার জন্য আমাদের মানে ওই সাম্যাবস্থায় কিছু শর্ত আরোপ করতে হয়। অর্থাৎ একটা বিক্রিয়া দেখে আমরা কিভাবে বুঝবো এখানে চাপের প্রভাব আছে কি নাই? বুঝার উপায় হলো, প্রথম পয়েন্ট, এখানে অবশ্যই গ্যাসীয় উপাদান থাকতে হবে। গ্যাস যদি না থাকে তাহলে ওখানে চাপের প্রভাব থাকবে না। সুতরাং আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করো যে এই বিক্রিয়াটা, মনে করো যে অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাকুয়াস ফরম্যাটে আছে, প্লাস ও পানির সাথে বিক্রিয়া করলো। মনে করো যে পানির সাথে বিক্রিয়া করে সে কি করলো, অ্যাসিটেট আয়ন, অ্যাকুয়াস, এবং H3O+ তৈরি করলো। ওকে, এই এই বিক্রিয়াটাতে চিন্তা করে, এখানে কিন্তু আমরা একটা উভমুখী বিক্রিয়া আছে, এই উভমুখী বিক্রিয়াতে সাম্যাবস্থাও আছে, কিন্তু এখানে কোনো গ্যাস নাই। অর্থাৎ
প্রথম যে মাত্র যে বিক্রিয়াটা আমি লিখলাম, এই বিক্রিয়াতে নো গ্যাস, রাইট? এখানে কোনো গ্যাস নাই, নো গ্যাস। যেহেতু এই বিক্রিয়াতে কোনো গ্যাস নাই, তার মানে এই বিক্রিয়াতে চাপের প্রভাব নেই। অর্থাৎ এখানে লাসাতেলীয় নীতির বাকি সব শর্ত খাটবে, আয়তনের প্রভাব থাকতে পারে, ঘনমাত্রার প্রভাব থাকতে পারে, তাপমাত্রার প্রভাব আছে, কিন্তু এখানে চাপের কোনো প্রভাব নেই, কারণ এখানে কোনো গ্যাস নেই। তো এখানে আমরা দেখো যে এই দুইটা বিক্রিয়া আমরা লিখছি, প্রত্যেকটা বিক্রিয়াতে গ্যাসীয় উপাদান ছিল, সুতরাং ক্ষেত্রে চাপের প্রভাবটা থাকবে। এখন পরবর্তী কথা হলো যে শুধুমাত্র যে গ্যাস থাকলেই হবে তা না, সেখানে গ্যাসীয় সহগের পার্থক্য শূন্য হইতে পারবে না, অর্থাৎ ডেল্টা এর মানটা শূন্য হইতে পারবে না। তো এখানে আমরা এক্সাম্পল দেখলাম, এখানে চাপের প্রভাব আছে কারণ ডেল্টা এর মানটা -2, এখানে চাপের প্রভাব আছে কারণ ডেল্টা এর মানটা +1, এখানে চাপের প্রভাব আছে কারণ ডেল্টা এর মানটা -2। অন দি কন্ট্রারি, এইখানে কিন্তু চাপের প্রভাব নাই, কারণ এখানে যদিও গ্যাস আছে, বাট এখানে ডেল্টা এর মানটা হচ্ছে 0। আশা করি আমি বুঝাতে পারলাম। তাহলে এখন আমি আবার সামনে বাড়ি। ওকে, সো এখানে আমরা চাপের ইন্ডিভিজুয়াল কিছু প্রভাব দেখি। সো এখানে আমরা প্রথম যে বিক্রিয়াটা দেখতেছি, এই বিক্রিয়াতে ডেল্টা এন এর মানটা হচ্ছে নেগেটিভ। ওকে, প্রথমে এই বিক্রিয়াটাতে ডেল্টা এন এর মানটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক থেকে যদি আমরা উৎপাদের দিকে যাই, তাহলে গ্যাসীয় অণু কমে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসীয় অণু কমে যায়, গ্যাসীয় অণু কমে। ওকে, সো যেহেতু এখানে গ্যাসীয় অণু কমতেছে, সুতরাং আমি যদি চাপ বৃদ্ধি করি, ওকে, ফলে আমি যদি এখানে চাপ বৃদ্ধি করি, চাপ বৃদ্ধি করলে হচ্ছে আমার, যেহেতু আমার চাপ আমি বাড়ালাম, তো আমার চাপ কমাতে হবে। তাহলে চাপ কমানোর উপায়টা কি? চাপ কমানোর উপায় হচ্ছে অণুর পরিমাণ কমানো। অর্থাৎ আমি যদি চাপ বৃদ্ধি করি, তাহলে যেদিকে অণুর পরিমাণ কম, বিক্রিয়াটা সেদিকে আগাবে। অর্থাৎ যেহেতু ডান দিকে অণুর পরিমাণ কম, সুতরাং এই বিক্রিয়াটা তখন অ্যামোনিয়ার দিকে শিফট করবে। অর্থাৎ আমরা এখানে যদি আমি লাইন বাই লাইন রিড করি, এক্ষেত্রে আয়তনের সংকোচন এবং উৎপাদন বৃদ্ধি পায়। এর কারণ হচ্ছে আয়তন হ্রাস পায় বা ঘনমাত্রা বৃদ্ধি পায়, ফলে চাপ প্রয়োগে অধিক অ্যামোনিয়া পাওয়া যায়। সো এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, চাপ প্রয়োগে অধিক অ্যামোনিয়া পাওয়া যায় কেন? কারণ আমি যখন চাপ প্রয়োগ করব, তখন আমার অণুর পরিমাণটা আমার কমাইতে হবে, অর্থাৎ আমার এক্সেস চাপটাকে নিউট্রালাইজ বা নালিফাই করতে হবে। সেই কারণে আমি যদি এখানে চাপ বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটা সম্মুখ দিকে শিফট করবে। যদি আমি চাপ হ্রাস করি, তখন বিক্রিয়াটা পশ্চাৎ দিকে শিফট করবে। ওকে, তো যেমন এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে দেখো, যদি আমরা চাপ হ্রাস করি, তাহলে খেয়াল করো এখানে চাপ হ্রাস করলে অ্যামোনিয়া কমে গিয়ে নাইট্রোজেন হাইড্রোজেন বেড়ে গেল। আগে ছিল 1 2 3 4টা অ্যামোনিয়া, এখানে মাত্র 2টা অ্যামোনিয়া আছে, অর্থাৎ অ্যামোনিয়া কমে গেল, নাইট্রোজেন হাইড্রোজেন বেড়ে গেল। অন দি আদার হ্যান্ড, যদি আমরা চাপ বৃদ্ধি করি, তাহলে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে আরো বেশি বেশি অ্যামোনিয়া তৈরি করতেছে। সো এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া আমরা দেখলাম, যেখানে চাপ প্রয়োগ করলে যেদিকে অণুর পরিমাণ কম, সাম্যাবস্থা সেদিকে শিফট করে। চাপ যদি আমরা হ্রাস করি, তাহলে যেদিকে অণুর পরিমাণ বেশি, বিক্রিয়াটা সেদিকে শিফট করবে। সুতরাং এটা হচ্ছে আমার এখানকার মূল আইডিয়াটা। আশা করি আমি বুঝাতে পারলাম। তোমরা যদি বুঝে থাকো আমাকে একটু জানাই দাও। ওকে, গ্রেট। রুবাব বুঝছে, পূজা বুঝছে, সামিয়া বুঝছে, ওকে, সৌরভ বুঝছে, সবাই বুঝছে, আলহামদুলিল্লাহ। ওকে, গুড। আচ্ছা, আব্দুল আহাদ, বুঝলাম তাই জানিয়ে দিলাম, বাহ, আল্লাহ। হ্যাঁ, ডেল্টার মান নেগেটিভও হতে পারে। আচ্ছা, অলরেডি অ্যান্সার একজন দিয়ে দিছো, হ্যাঁ, ঠিক আছে। ওরে বাবারে, এই হাত নামাও, হাত নামাও, আসিস না, হাত ব্যথা হয়ে যাবে তো নাহলে। কি অবস্থা মিয়া, হ্যাঁ, এসব কোনো কথা? এটা কোনো কথা? ঠিক আছে, ওকে, সবার একদম ক্লিয়ার হয়ে গেছে। সুন্দর, ভেরি গুড। তাহলে এখন আমরা আবার সামনে বাড়াতে পারি। আমি আবার কমেন্ট দেখা বন্ধ করে দিছি, তোমরা কমেন্ট সেকশন অফ করে দাও কিন্তু। তো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখতেছি, যেখানে ডেল্টা এন এর মান হচ্ছে পজিটিভ, অর্থাৎ আমি যদি বাম থেকে ডান দিকে যাই, তাহলে অণুর পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এখানে ঠিক উল্টা ঘটনা ঘটবে, অণুর পরিমাণ বৃদ্ধি পায়। ওকে, সো যেহেতু এখানে সম্মুখ বিক্রিয়ায় অণুর পরিমাণ বেশি, তাই যদি আমরা চাপ বৃদ্ধি করি, তাহলে আমাদের অণুর পরিমাণ কমাতে হবে। তো অণুর পরিমাণ কমানোর জন্য বিক্রিয়াটা তখন পশ্চাৎ দিকে শিফট করবে। সিমিলারলি যদি আমরা চাপের মানটা কমিয়ে দিই, তাহলে আমার অণুর পরিমাণ বাড়াতে হবে। অণুর পরিমাণ বাড়ানোর জন্য আমার বিক্রিয়াটা সম্মুখ দিকে শিফট করবে। তো এটা হচ্ছে আসলে সিম্পল আইডিয়া। এটা গত আগেরটাই যদি যেহেতু আমরা বুঝছি, তো এটা আমি আর এক্সপ্লেইন পুরোপুরি ইয়ে করলাম না যে তোমরা বুঝছো কিনা। এখন আসি সাম্যাবস্থায় বিক্রিয়ার উপরে ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল। এটা আসলে খুবই সিম্পল, এটা আসলে এমন কোনো কঠিন কথাও না।
আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কমানোর জন্য বিক্রিয়াটা সম্মুখ দিকে শিফট করবে, যদি আমরা উৎপাদের ঘনমাত্রা বাড়াই তখন উৎপাদের ঘনমাত্রাটা কমানোর জন্য বিক্রিয়াটা পশ্চাৎ দিকে শিফট করবে। সো এটা হচ্ছে ঘনমাত্রার আইডিয়া আর কি। সো আমি এখানে তাও একবার লিখে দিই যে এখানে যদি আমরা PCl5 এর ঘনমাত্রা বৃদ্ধি করি তখন বিক্রিয়াটা সম্মুখ দিকে শিফট করবে, যদি আমরা এখানে মনে করি যে অ্যামোনিয়ার ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে শিফট করবে। এন্ড দ্যাটস ইট। এই হচ্ছে মোটামুটি আমাদের লাসা তেল নীতিতে ঘনমাত্রা এবং চাপ, তাপমাত্রা, আয়তন সবার প্রভাব। আয়তনের প্রভাবটা আমরা এখনো বলিনি, ওটা আমরা যখন বাফার দ্রবণ পড়বো ওখানে আমি পার্টিকুলারলি আয়তনের প্রভাবটা বলবো আর কি, আলাদাভাবে বলবো। ওকে, তার আগে মোটামুটি এই পর্যন্তই হচ্ছে আমাদের আলোচনা থাকবে। তো আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম সবকিছু। আমি এখন তোমাদেরকে আপাতত জিজ্ঞেস করতেছি না, কারণ এটা খুবই সহজ জিনিস ছিল। আমরা একটা অঙ্ক করি, চলো। মনে আছে আমরা গত লেকচার, যেটা গত বুধবার দিন যে লেকচারটা ছিল, সেই লেকচারে আমরা একটা অঙ্ক করছিলাম, সমস্যা 6 যেটা ছিল আর কি, যে 230°C তাপমাত্রায় 5 লিটার আয়তনের একটি স্থির পাত্রে 2 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করায় তা ভেঙে গিয়ে PCl3 এবং Cl2 এর সাথে সাম্যাবস্থা তৈরি করে এবং সাম্যাবস্থায় PCl5 এর 20% বিয়োজিত হয়। ওকে, নিচের বিক্রিয়াটির কেপি এবং কেসি আমাদেরকে নির্ণয় করতে হতো, রাইট? সো এটা হচ্ছে মোটামুটি আমাদের ওই জিনিসটা ছিল আর কি। আমাদের আগের অঙ্কটা ছিল কেপি বা কেসি নির্ণয় করতে হতো, আমরা এখান থেকে খুব ইজিলি কেসি বের করে ওখান থেকে আমরা কেপি নির্ণয় করছিলাম আসলে। তো এখন আমাদের বলতে হবে যে এই যে সমস্যা 6 যেটা আছে, এই সমস্যা 6 আমাদের সাম্যাবস্থায় মোট চাপ আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, সাম্যাবস্থায় আমাদেরকে মোট চাপ নির্ণয় করতে হবে। এটা কিভাবে করা যেতে পারে? দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের পাত্রের চাপ 0.5 ATM যদি করা হয়, অর্থাৎ মোট চাপ যা ছিল এটা আমরা প্রথম অংশে বের করব, ওখান থেকে যদি আমাদের সাম্যাবস্থায় 0.5 ATM করা হয় তখন এখানে আমাদের PCl5 এর বিয়োজন মাত্রা তখন কত হবে। সো খুবই সিম্পল দুইটা প্রশ্ন, খুব ইন্টারেস্টিং দুইটা প্রশ্ন। সো এটা আমরা সলভ করব এখন, ঠিক আছে? সো এটার জন্য আমাদের একটু মাথায় রাখতে হবে, খেয়াল করো এইখানে আমাদের সাম্যাবস্থাটার মধ্যে চেঞ্জ কিন্তু আমরা চাপের মধ্যে চেঞ্জ আনছি, রাইট? 0.5 ATM আমরা চাপের মধ্যে চেঞ্জ আনছি। যেহেতু আমরা এখানে চাপের মধ্যে চেঞ্জ আনছি ভাইয়া, তাই খেয়াল রাখবা যে এখানে কেপি এর মানটা ধ্রুবক, অর্থাৎ কেপি কেসি যারা আছে কেপি কেসি এখানে ধ্রুবক থাকবে, কারণ কেপি কেসি এর মান শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ করলে চেঞ্জ হয়, অন্য কোনো কিছু চেঞ্জ করলে কিন্তু কেপি কেসি এর মান চেঞ্জ হয় না। সাম্যাবস্থা শিফট হয়, এটা ঠিক আছে, সাম্যাবস্থা শিফট হয়, কিন্তু কেপি কেসি এর মানটা অর্থাৎ অনুপাতটা চেঞ্জ হয় না। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে একটু, যেহেতু এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন করা হয়নি, তাই এখানে কেপি কেসি এর মানের কোনো পরিবর্তন হবে না। তো চলো আমরা দেরি না করে আমরা অঙ্কটা শুরু করি আর কি। সো সমস্যা 6 উল্লেখিত সিস্টেমের ব্যবস্থায় মোট চাপ আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, সো চলো এটা আমরা করি। এটার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে অঙ্কটা আবার একটু রিভাইজ দিব আর কি, যে কি করছিলাম আসলে ওই সময়টায়। সো আমরা জানি বিক্রিয়াটা দেওয়া আছে, কি বিক্রিয়াটা দেওয়া আছে হচ্ছে PCl5। আমি কালিটা একটু চেঞ্জ করি, কালিটা দেখতে একটু অসুবিধা হয়। ওকে, সো এখানে আমরা একটা আইস টেবিল সেটআপ করব একদম আগের মতোই, ICE, রাইট? আই ই। ওকে, সো এখানে সবকিছু একক হবে মোলে, সো এখানে আমরা মোল দিয়ে দেই। ওকে, ঠিক আছে। সো এখন তাহলে আমরা হচ্ছে আবার সুন্দর করে আগাই দেখি। হয়ে গেল। কি জানি করবো, হ্যাঁ আমরা হচ্ছে এখানে এখন লিখবো কিছু একটা। সো এখানে ইনিশিয়ালি ছিল 2/208, যদি তোমাদের মনে থাকে 208 হচ্ছে PCl5 এর মোলার ভর। ওকে, MR অফ PCl5 এটা হচ্ছে 208 গ্রাম পার মোল। সো আমরা এখান থেকে মোল সংখ্যা বের করছি W/M সূত্রটা ব্যবহার করে, N সমান সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই মোলার ভর, আমরা এই সূত্রটা ব্যবহার করছি এখানে। সো এখানে ছিল ইনিশিয়ালি PCl3 0, Cl2 এর পরিমাণ ছিল 0, তাহলে এখানে চেঞ্জ হবে হচ্ছে -x, এখানে চেঞ্জ হবে হচ্ছে +x, আর এখানে চেঞ্জ হবে হচ্ছে +x। তাহলে সাম্যাবস্থায় কার পরিমাণ কত হবে? আচ্ছা এটা আমি নিজে একটু বের করি, একটু ধরো আমি হচ্ছে আমার ক্যালকুলেটরটা নিয়ে আসি একটু। ওকে, সো 2 ডিভাইডেড বাই 208 সমান সমান হচ্ছে 0.0096। ওকে, সো এটা হচ্ছে 0.0096 মাইনাস এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। সো আমরা কেপি আর কেসি নির্ণয় করছিলাম। সো আমরা আবার একটু রিপিট করি জিনিসটাকে, আমরা এখানে কেসি বের করি। কেসি সমান সমান হচ্ছে সাম্যাবস্থায় PCl3 এর ঘনমাত্রা
ইন্টু সাম্যাবস্থায় Cl2 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই সাম্যাবস্থায় হচ্ছে PCl5 এর ঘনমাত্রা। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমাদের কেসিটা বের করতে হবে আর কি, আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা, সুতরাং আমরা জানি কি, খেয়াল করো, প্রশ্নের মধ্যে দেওয়া ছিল হচ্ছে PCl5 20% বিয়োজিত হয়, তাই না? PCl5 20% বিয়োজিত হয়, তার মানে প্রশ্ন মতে PCl5 এর বিয়োজন মাত্রা আলফা সমান সমান হচ্ছে PCl5 এর বিয়োজনের পরিমাণ x ডিভাইডেড বাই আদি পরিমাণ 0.0096 সমান সমান হচ্ছে 0.2, যেহেতু 20% বিয়োজিত হয়। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলছিলাম। x এর মান কত আসে ইন্টু 0.2, x এর মান আসে হচ্ছে 0.0019। ওকে, x এর মান আসে হচ্ছে 0.0019 মোল। ওকে, সো এটা ছিল x এর মান, ভালো কথা। এখন আমরা এই কেসিটা নির্ণয় করি। সুতরাং কেসি সমান সমান কি হবে আসলে? কেসি সমান সমান হবে হচ্ছে মোল সংখ্যা বাই আয়তন। PCl3 এর মোল সংখ্যা হচ্ছে x, আর পাত্রের আয়তন দেওয়া আছে হচ্ছে 5 লিটার, খেয়াল করো, রাইট? তাহলে x/5। Cl2 এর ক্ষেত্রে সেম কাহিনী, তাই আমরা এখানে আর ইনটু না দিয়ে আমরা এখানে একটা স্কয়ার দিয়ে দিব। একই জিনিস দুইবার গুণ হচ্ছে। এটা কিন্তু আগের দিনের অঙ্ক, ঠিক আছে? সো আমি এই জন্য একটু দ্রুত আগাচ্ছি। ওকে, ডিভাইডেড বাই PCl5 এর মোলার ঘনমাত্রাকে 0.0096 মাইনাস x ডিভাইডেড বাই 5, দ্যাটস ইট। ওকে, তাহলে আমি যদি মানটা বসে আমি একবারে PCl5 এর ঘনমাত্রা বের করতেছি, 0.0019 ডিভাইডেড বাই 5 স্কয়ার ডিভাইডেড বাই 0.0096 মাইনাস 0.0019 ডিভাইডেড বাই 5। ওকে, সো এখানে আমাদের ভুল করে করলাম। ও আচ্ছা, কেসি এর মান আসতে হচ্ছে কেসি 0. সরি 0. না, 9.38 ইন্টু 10⁻⁻5 মোল পার লিটার। ওকে, এটা ছিল কেসি এর মান। আচ্ছা, ভালো কথা। এখন আমাদের কি করতে হবে? আমরা এখন সাম্যাবস্থায় মোট চাপ নির্ণয় করতে হবে। ওকে, মোট চাপ বের করার চেষ্টা করি। তাহলে এখন আসি, পি টোটাল সমান সমান কি হবে? আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ থেকে P is equal to nRT/V, P total into RT divided by V, রাইট? ওকে, সো তাহলে এখান থেকে আমরা কি করব? আমরা এখান থেকে P টোটালটা বের করে ফেলি। P টোটাল সমান সমান হচ্ছে N টোটাল। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত খেয়াল করো তো, 0.0096 প্লাস x প্লাস x। সুতরাং এখানে কত হয় এটা আমি সরাসরি লিখছি, হ্যাঁ, 0.0096 প্লাস x, ওকে, ইন্টু RT। ওকে, আর এর মান হচ্ছে 0.0821, 0.0821 ইন্টু কত হয়, ইন্টু হচ্ছে টি এর মান 230 ডিগ্রি সেলসিয়াস। আমি একবারে লিখছি, হ্যাঁ, 230 যোগ 273 503, 230 বাই ভি। ভি এর মান কত? 5 লিটার দেওয়া আছে ভাইয়া। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দেই, 0.0096 প্লাস 0.0019 ইন্টু 0.0821 ইন্টু 503 ডিভাইডেড বাই হচ্ছে 5। ওকে, তাহলে এখানে পি টোটাল আসতেছে হচ্ছে 0.095 ATM। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানে পি টোটালের মান। এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। কেসি কেন বের করছে এটা একটু পরে আমি বুঝাবো। ওকে, সো আমি তোমাদের কাছে যাওয়ার আগে, অনেকক্ষণ ধরে আমি তোমাদের কাছে যাই না আমি জানি, আমি তোমাদের কাছে যাওয়ার আগে আমি আরেকবার একটু বলে নিই এখানে আমরা কি করলাম। আমরা এখানে যে বিক্রিয়াটা দেওয়া ছিল সেই বিক্রিয়াটার সাপেক্ষে আমরা একটা আইস টেবিল তৈরি করলাম। আদিতে PCl5 এর পরিমাণ ছিল 2/208 মোল, PCl3 এর পরিমাণ ছিল 0, Cl2 এর পরিমাণ ছিল 0। যেহেতু বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে তাই আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করছি বা চলক অ্যাসাইন করছি। PCl5 হচ্ছে x পরিমাণে কমবে তাই -x, PCl3 হচ্ছে x পরিমাণে বাড়বে তাই +x, Cl2 হচ্ছে x পরিমাণে বাড়বে তাই +x। ওকে, তাহলে এখন সাম্যাবস্থায় কার পরিমাণ কত? PCl5 এর পরিমাণ হচ্ছে যতটুকু আগে ছিল আর যতটুকু কমে গেল, অর্থাৎ 0.0096 -x। PCl3 এর পরিমাণ হচ্ছে x, Cl2 এর পরিমাণ হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা কেসি বের করার জন্য কি করতে পারি? ঘনমাত্রাগুলোকে আমরা এভাবে সাম্য ধ্রুবক দিয়ে সাবস্টিটিউট করতে পারি। তাহলে এখানে আমরা 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 প্রশ্ন মতে বের করলাম যে PCl5 এর বিয়োজন মাত্রা যেহেতু 20%, সুতরাং এখানে x এর মান হচ্ছে 0.0019। এই মানটা আমরা এই সমীকরণে অর্থাৎ কেসি এর সমীকরণে বসাই দিয়ে আমরা কেসি এর একটা মান পাইছি 9.38 ইন্টু 10⁻⁻5।
ওকে, এখন আমরা মোট চাপ বের করার জন্য আমরা আদর্শ গ্যাস সমীকরণ খাটাইলাম। আদর্শ গ্যাস সমীকরণটা কি? মোট চাপ সমান সমান এনআরটি ডিভাইডেড বাই জি। এন এর মান কত? সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। তাহলে আমি এখন এখানে এন টোটালটা আমি একবার লিখে দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে আরো সুবিধা হবে যে এন টোটালটা আমি কিভাবে বের করছি। খেয়াল করো, এন টোটাল হচ্ছে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। আর সাম্যাবস্থায় কি কি আছে? পিসিএল 5 এর মোল সংখ্যা হচ্ছে 0.0096 মাইনাস এক্স, প্লাস পিসিএল 3 এর মোল সংখ্যা হচ্ছে এক্স, প্লাস সিএল 2 এর মোল সংখ্যা হচ্ছে এক্স। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের মোট মোল সংখ্যা, এটাই কিন্তু আমরা এখানে বসাইছি। সো মানগুলা বসিয়ে আমরা পাচ্ছি যে টোটাল চাপ হচ্ছে সাম্যাবস্থায় 0.095 অ্যাটমসফিয়ার। ওকে, সো এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে একটু জানাই দিই ভাইয়া। ওরে বাবা রে বাবা, হ্যাঁ টোটালি তো লিখছি, পি টোটালি তো বের করতে বলছি না, সাম্যাবস্থায় মোট চাপ নির্ণয় করো। হ্যাঁ, এ আশরাফুল, পড়লাম তো কমেন্ট। বুঝলাম না হিরো আলমের সাথে কমেন্ট পড়ার কি সম্পর্ক রে ভাই। ভাই রে ভাই, কোথাকার জল কোথায় নিয়ে গড়াস তোরা, রে খোদা রে খোদা। যতই চেষ্টা করি তোদের জেনারেশনের সাথে মিলার জন্য পুরা উল্টা হয়ে যায়, আমি তো পুরা মানে কট খেয়ে যাই প্রতিনিয়ত। আইস টেবিলের জন্য আগের 2-3 ক্লাস দেখতে হবে হামিদ। আমি হচ্ছে একদম শুরুর ক্লাসে যখন আমি সাম্যাবস্থার অঙ্ক শুরু করছিলাম, তখন আমি আইস টেবিল বেশ কয়েকবার বুঝেছি। সো এই গ্রুপের মধ্যে পেয়ে যাবা। আর হচ্ছে যে তোমাদের অ্যাপ আছে না, অ্যাপের মধ্যে তুমি সিস্টেমেটিক্যালি পেয়ে যাবা যে কিভাবে তুমি ওই ক্লাসগুলো খুঁজে বের করবা। মনে হয় 2 ক্লাস আগে পড়াইছিলাম মোস্ট প্রবাবলি হামিদ। ওকে, আচ্ছা, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা কনসেপ্টটা আমরা গতদিন ইন্ট্রোডিউস করছিলাম তামান্না। আলফা মানে হচ্ছে কোন একটা বস্তুর প্রতি মোলে কত মোল বিয়োজিত হয়, এটা বের করার সূত্র হচ্ছে বিয়োজনের পরিমাণ ডিভাইডেড বাই আদি পরিমাণ। ঠিক আছে? হ্যাঁ তাই তো দেখতেছি সঞ্জিদা, পুরো মানে ইয়ে লেগে গেছে, কঠিন অবস্থা। আচ্ছা, আর এর মান 8.31 লিখলাম না আসফার, কারণ হচ্ছে এখানে আমরা পি রাখতেছি এটিএম এ আর আয়তন রাখতেছি লিটারে, আমার লিটার এটিএম এককটা বসাতে হবে। ঠিক আছে? এই যে মাহাদি কমেন্ট করলাম। কি রে, কমেন্ট পড়লে কঠিন অবস্থা। আচ্ছা, এই অ্যাংরি রিয়াক্ট তো, আচ্ছা আমি রাগাই দিচ্ছি তোমাদেরকে, হাই হাই, এখন আমার কি হবে? ওকে, ওকে, আই, আই মানে ইনিশিয়াল, সি মানে চেঞ্জ, আর ই মানে ইকুইলিব্রিয়াম জারিফ। ওকে ঠিক আছে, ওকে, ভেরি গুড। হ্যাঁ, এই অঙ্কটাতে কেসি বের না করলে হতো, কিন্তু পরের অঙ্কটাতে আমার কেসি লাগবে, কারণ কেসি দিয়ে আমি কেপি বের করবো। দ্যাটস ওয়াই আমি এখানে বের করে রাখছি আর কি, কেসিটা একটু পরে কাজে লাগাবো। এক্স্যাক্টলি এই অঙ্কটাতে কিন্তু আলফা বের করে সরাসরি এক্স এর মান দিয়ে আমি টোটাল চাপ বের করতে পারতাম, কোনো সমস্যা হতো না। কেসি এই অঙ্কতেই বের না করলে হতো। হ্যাঁ তুমি ঠিক আছো, একদম সুন্দর। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আরে বাবা রে বাবা, সবাই বুঝে গেছে, সুন্দর। এই আব্দুল আহাদ, এই যে পড়ছি তো, কি অবস্থা। আল্লাহ খোদা, এই বলা ভাই আমি আবার কমেন্ট পড়া বন্ধ করে দিছি, আমি এখন আবার সামনে আগাই। হ্যাঁ, অঙ্কটা আবার কন্টিনিউ করি, দেখো। ওকে, আচ্ছা, সো আমরা পরের অংশে আসি। যদি আমাদের পাত্রের চাপ 0.5 এটিএম করা হয়, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, পাত্রের চাপ হচ্ছে 0.095। এখান থেকে যদি আমি 0.5 এটিএম করি, এখান থেকে যদি আমি চাপের মানটা 0.5 এটিএম করি, তার মানে আমি চাপ বৃদ্ধি করলাম। তাহলে চাপ বৃদ্ধি করলে যেদিকে অণুর সংখ্যা কমে, বিক্রিয়াটা সেই দিকে আগাবে। তো বিক্রিয়াতে অণু সংখ্যা কমে হচ্ছে পেছনের দিকে, তার মানে আমাদের পিসিএল 5 এর পরিমাণ বেড়ে যাবে। যেহেতু এই বিক্রিয়াটা পিসিএল 5 এর বিয়োজন বিক্রিয়া, সুতরাং আমরা এক্সপেক্ট করব যে আমাদের বিয়োজন মাত্রার পরিমাণটা কমে যাবে। অর্থাৎ আমাদের 20% মোল বিয়োজিত হইতো, তো এখন আরো কম মোল বিয়োজিত হবে, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। এটা এখন আমরা রিয়েলিটিতে কনভার্ট করব। ঠিক আছে? সো এখন তাহলে আমরা জেনারেল ভাবে আবার আমরা আগানো শুরু করার চেষ্টা করি। ঠিক আছে, মোট চাপ হচ্ছে এখন আমাদের 0.5 এটিএম। সো মোট চাপ যেহেতু দেওয়া আছে ভাইয়া, খেয়াল করো মোট চাপের সাথে কেপি এর একটা কঠিন সম্পর্ক আছে। সো দ্যাটস ওয়াই আমরা কোনো কিছু করার আগে আমরা আসলে কেপি এর মানটা বের করে নিতে চাই। কেপি সমান সমান হবে হচ্ছে কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, রাইট? আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। ওকে, তাহলে এখন আমরা প্রথমে একটু কেপি এর মানটা বের করে নিই। কেপি এর মানটা কত পাইছিলাম দেখো, কেসি এর মানটা আমরা আমাদের এখন কাজে লাগতেছে 9.38 ইন্টু 10⁻⁻5। 9.38 ইন্টু 10⁻⁻5। ওকে, মোল পার লিটার, মোল পার লিটার। আজকে আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল।
টি এর মানটা হচ্ছে 503 কেলভিন, এটা আমরা আগের ক্লাসে আগের অঙ্কটাতেই বের করছি। আর ডেল্টা এন এর মান হচ্ছে 1 + 1 - 1, রাইট, সমান সমান 1 আর কি। অর্থাৎ তো এখানে আমি যদি মানগুলো বসে, আমি সরাসরি এখানে মানটা লিখতেছি সরাসরি হিসাব করে, 9.38 × 10⁻⁵ ইন্টু 0.0821 ইন্টু 503 রাইট, হ্যাঁ, টু দি পাওয়ার 1। সো এখানে 1 হবে এখানে। সো অ্যান্সার আসতেছে হচ্ছে 3.87 ইন্টু 10⁻³ এত এটিএম। ওকে, এটা হচ্ছে আমাদের কেপি এর মান। ওকে, এটা আমাদের কেপি এর মান, ভালো কথা। তো কেপি এর মান বের করলাম, সুন্দর, শান্তি। এখন এটা দিয়ে আমি কি করবো? এখন আমি একে নিয়ে কোথায় যাব? বিয়োজন মাত্রা আমাকে বের করতে হবে, বুঝছো কিন্তু। ওকে, সো বিয়োজন মাত্রা বের করার জন্য আমরা এখন আবার একটা আইস টেবিল তৈরি করব, ঠিক আছে। ডান পাশে আমি আইস টেবিলটা লিখতেছি, খেয়াল করো। PCl5, এখানে আমি আইস টেবিল লিখবো একটা, ICE। ওকে, সো PCl5 এর ইনিশিয়াল মোল পরিমাণ কত ছিল? ঠিক আছে, সো ইনিশিয়াল মোল পরিমাণ আমরা এখান থেকেই চিন্তা করি। ইনিশিয়াল মোল পরিমাণ ছিল মনে করো 2 গ্রাম, অর্থাৎ 2 গ্রামই তো একদম ইনিশিয়ালি ছিল। তাহলে এখানে আমরা আগের মতো লিখি, এখানে 0.0096। ওকে, PCl3 ছিল 0, Cl2 ছিল 0, সবগুলো মোল এককে। বিক্রিয়া যেহেতু সম্মুখ দিকে যাবে, তার মানে আমি এখানে চেঞ্জ লিখবো। এখন তোমরা যদি একটু চিন্তা করে দেখো, যেহেতু আমরা ডিফাইন করছিলাম যে বিয়োজন মাত্রা সমান সমান হচ্ছে আদি পরিমাণ, সরি, বিয়োজিত পরিমাণ ডিভাইডেড বাই আদি পরিমাণ, সুতরাং আমরা এখান থেকে লিখতে পারবো যে বিয়োজনের পরিমাণ সমান সমান হচ্ছে আলফা ইন্টু আদি পরিমাণ, রাইট। এটা কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি। তো আমি এখানে সরাসরি যেটা করব, বিয়োজনের পরিমাণ যেটা, সেটা আমি আলফা এনআই লিখবো, অর্থাৎ আলফা ইন্টু 0.0096, অর্থাৎ এখানে হবে হচ্ছে মাইনাস, আমি একটু ভুল করছি, এখানে হবে হচ্ছে মাইনাস 0.0096 আলফা, এখানে হবে হচ্ছে প্লাস আলফা, এখানে হবে হচ্ছে প্লাস আলফা মোল। ওকে, তাহলে সাম্যাবস্থায় কার পরিমাণ কত হবে? ইকুইলিব্রিয়ামের পরিমাণ হবে 0.0096 মাইনাস 0.0096 আলফা। এটা হচ্ছে আমাদের PCl5 এর সাম্যাবস্থায় পরিমাণ, আলফা হচ্ছে আমাদের PCl3 এর সাম্যাবস্থায় পরিমাণ, আলফা হচ্ছে আমাদের Cl2 এর সাম্যাবস্থায় পরিমাণ। যদি আমি এটাকে একটু ঠান্ডা মানে সুন্দর করে লিখি, 0.0096 ইন্টু 1 মাইনাস আলফা, এটা হচ্ছে PCl5 এর পরিমাণ, আলফা হচ্ছে PCl3 এর পরিমাণ, আর আলফা হচ্ছে Cl2 এর পরিমাণ। আমি আবারও আইস টেবিলটা তোমাদেরকে একটু বুঝাই দিই। একদম শুরুতে PCl5 ছিল হচ্ছে 0.0096 মোল, PCl3 ছিল 0, Cl2 ছিল 0। তো এখন আমাদের আলফা বের করতে হবে আর কি। তো আমরা এখানে দেখলাম যে বিয়োজনের পরিমাণের সাথে বিয়োজন মাত্রার সম্পর্কটা আসলে কি? সম্পর্কটা হচ্ছে বিয়োজন মাত্রা ইন্টু আদি পরিমাণ। তাহলে এখন আমরা এখানে বিয়োজনের পরিমাণের জায়গায় লিখলাম হচ্ছে মাইনাস আলফা ইন্টু আদি পরিমাণ, অর্থাৎ মাইনাস আলফা ইন্টু 0.0096। তাহলে যদি এখানে PCl5 হচ্ছে এতটুকু পরিমাণে কমে, তাহলে PCl3 আর Cl2 এতটুকু পরিমাণে করে বাড়বে। আচ্ছা, আমি এখানে একটু ভুল করছি, সেটা হচ্ছে আমি এখানে আলফা ইন্টু এক্স লিখবো তো, রাইট। সো আমি একটু ভুল করছি, এখানে ভুলটা হচ্ছে এখানে 0.0096 আলফা হবে এখানে, এখানেও 0.0096 আলফা। ওকে, তাহলে এখানে সাম্যাবস্থায় প্রত্যেকটা পরিমাণ আমরা ওভাবে বের করে ফেলি। খুবই হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি সুন্দর করে লিখছি এটাকে, হ্যাঁ, আসলে খুব হিজিবিজি হয়ে যাচ্ছে। আমি একই জিনিস লিখছি, ওকে, সো তোমরা প্যারা নিও না, আমি একই জিনিস লিখছি, একটু হিজিবিজি হয়ে যাচ্ছে আর কি। সো আমি সুন্দর করে গুছিয়ে লিখছি। ওকে, লেটস গো। ওকে, সো এখানে আমরা আসি ইনিশিয়াল চেঞ্জ ইকুইলিব্রিয়াম। ওকে, সো আদি পরিমাণ ছিল PCl5 এর 0.0096। ওকে, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0, তাহলে 0.0096 মাইনাস 0.0096 আলফা, এখানে হবে হচ্ছে প্লাস 0.0096 আলফা, এখানে হবে হচ্ছে প্লাস 0.0096 আলফা। ওকে, তাহলে এখন আমি এখানে সাম্যাবস্থায় পরিমাণগুলো লিখে ফেলি, খেয়াল করো। ও,
এখানে সাম্যাবস্থায় পরিমাণ হবে হচ্ছে 0.0096 ইন্টু 1 মাইনাস আলফা। এখানে হইতেছে সাম্যাবস্থায় পরিমাণ হচ্ছে 0.0096 আলফা, এখানে পরিমাণ হচ্ছে সাম্যাবস্থায় 0.0096 আলফা। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের আইস টেবিলটা। আমরা ইনিশিয়ালি হচ্ছে আগের মতোই 2 গ্রাম PCl5 দিয়ে শুরু করছিলাম, তারপরে এরা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমরা এখানে যেটা করলাম, শুধুমাত্র বিয়োজনের পরিমাণটা এক্স লেখার জায়গায় আমরা আলফা ইন্টু আদি পরিমাণ দিয়ে বিয়োজনের পরিমাণটাকে ডিফাইন করছি। তার মানে এটা কিন্তু এক্স বুঝাইতেছি আমরা, হ্যাঁ, এটা মাইনাস এক্স, এটা হচ্ছে প্লাস এক্স, এটা হচ্ছে প্লাস এক্স। ওকে, সো এটা কিন্তু মাথায় রাখবা যে এগুলো কিন্তু আসলে মাইনাস এক্স আর প্লাস এক্স ব্যতি রেখে আর কিছু নাই। ওকে, সো আশা করি আমি এই পার্টটুকু বুঝাতে পারলাম, আইস টেবিলটা বুঝাতে পারছি। বুঝে থাকলে তোমরা আমাকে একটু জানাই দাও তো। ওকে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। ও বাবা, জাফির তো পুরো ফায়ার। এই যে তুবা, ওই মিয়া কমেন্ট পড়লে কি বইটা চান্স হয়ে যাবে? এটা কোনো কথা? আরে কইলো কি এটা? আচ্ছা, ওকে, সবার ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আমি তাহলে কমেন্টটা আবার আবার অফ করলাম আমি। ওকে, সো এখন তাহলে আমরা আবার সামনে আগাই। তাহলে খেয়াল করো, আমরা কেপি এর মান বের করছি। কেপি এর মানটাকে আমি একটু গুছাই লিখি, হ্যাঁ, কেপি এর মানটাকে আমি একটু গুছাই লিখি, কেপি এর মানটা, কারণ আমার জায়গা লাগবে আসলে। সো 3.87 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ATM। ওকে, ওকে, সো কেপি ইকুয়ালস টু PCl3 এর আংশিক চাপ ইন্টু Cl2 এর আংশিক চাপ ডিভাইডেড বাই PCl5 এর আংশিক চাপ সমান সমান হচ্ছে 3.87 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা হচ্ছে আমাদের কেপি। ওকে, সো তাহলে এখন আমরা আসি আংশিক চাপ মানে কি। আংশিক চাপ মানে হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, অর্থাৎ এখানে PCl3 এর মোল ভগ্নাংশ ইন্টু Cl2 এর মোল ভগ্নাংশ। মোট চাপ আসলে দুইবার আসবে এখানে, তাই আমি এখানে ইন্টু পি স্কোয়ার্ড দিলাম। ওকে, ডিভাইডেড বাই এখানে এক্স অফ PCl5, অর্থাৎ PCl5 এর মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ওকে, এখানে পি টোটাল দিয়ে দিই, এটা আমি কি পি টোটাল দিয়ে দিই এটা। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পারতেছি উপরে আর নিচে, এই যে পি টোটাল এখানে নিচে একটা আছে, উপরে দুইটা আছে, তাহলে একটা নিটভাবে পি টোটাল উপরে রয়ে যায়। ওকে, ভালো কথা। তাহলে এটার মানটা কত হবে? সমান সমান 3.87 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ওকে, সো এই গেল হচ্ছে মোটামুটি এই পর্যন্ত আইডিয়া। তাহলে এখন আমরা মোল ভগ্নাংশ বের করার চেষ্টা করি ভাইয়া। ওকে, তাহলে মোল ভগ্নাংশ কি হবে? মোল ভগ্নাংশ হচ্ছে আমাদের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তাহলে PCl3 এর মোল সংখ্যা কত হয়? PCl3 এর মোল সংখ্যা হচ্ছে 0.0096 আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা হচ্ছে 0.0096 প্লাস আলফা। ওকে, এটা কিন্তু আমরা আগের অঙ্কটাতে বের করেছি। মোট মোল সংখ্যা হচ্ছে এত। যেহেতু Cl2 এবং PCl3 এর মোট মোল সংখ্যা সমান, সুতরাং এদের মোল ভগ্নাংশ সমান, সুতরাং আমি এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম। নিচে হচ্ছে আমাদের PCl5 এর মোল ভগ্নাংশ, সেটা কত? 0.0096 মাইনাস 0.0096 আলফা ডিভাইডেড বাই হচ্ছে 0.0096 প্লাস আলফা। ওকে, ইন্টু মোট চাপ। মোট চাপের মান কত? মোট চাপের মান দেওয়া আছে হচ্ছে 0.5 ATM। তাহলে আমরা এখানে মোট চাপের মানটা বসিয়ে দিই, সমান সমান হচ্ছে 3.87 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ওকে, সো তার মানে এখন আমাদের কাজ আসলে খুবই সহজ। সুতরাং এখান থেকে আমরা কি করবো? এখান থেকে আমরা আলফাটা সলভ করবো। আলফাটা তোমরা ক্যালকুলেটারে বসিয়ে দিলে পারো, যেই মান আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি আমরা আইস টেবিল পর্যন্ত তো যেহেতু বুঝে গেছি, আমি পরবর্তী স্টেপটা আমি আরেকবার রিপিট করতেছি। আমরা এখানে কেপি থেকে শুরু করছি। কেপি সমান সমান কি? প্রত্যেকটা গ্যাসের সাম্যাবস্থায় আংশিক চাপের ওই গুণফলগুলো আর কি। সো এখানে PCl3 এর আংশিক চাপ ইন্টু ক্লোরিনের আংশিক চাপ ডিভাইডেড বাই PCl5 এর আংশিক চাপ। তাহলে আংশিক চাপের সংজ্ঞাটা আসলে কি? আংশিক চাপের সংজ্ঞা হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। সো উপরে যেহেতু দুইটা মোল ভগ্নাংশ আছে, সো এখানে এক্স অফ PCl3 ইন্টু এক্স অফ Cl2
ইন্টু মোট চাপ কত, মোট চাপ হচ্ছে পি টোটাল। ওকে, মোট চাপটা হচ্ছে পি টোটাল, তো এখানে মোট চাপটা দুইবার আসতেছে, সে কারণে আমরা এখানে স্কোয়ার দিছি। নিচে হচ্ছে PCl5 এর একইভাবে আমরা মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ দিছি, সো এখানে নিচে আর উপরে মোট চাপ কাটাকাটি গেলে উপরে একটা মোট পি টোটাল রয়ে যায়। তারপর আমরা মোল ভগ্নাংশের ডেফিনিশন থেকে জানি যে মোল ভগ্নাংশ এক্স সমান সমান হচ্ছে আসলে উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। ওকে, সো আমরা এই সমীকরণটা, এই সংজ্ঞাটা আমরা এখানে বসাই দিছি, উপরে নিচে বসাই দিছি, সবার জন্য বসাই দিছি, বসাই দিয়ে আমরা এখান থেকে আলফা ক্যালকুলেট করছি। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি আমি বুঝাতে পারলাম অঙ্কটা। যদি বুঝে থাকি তাহলে একটু হাত তুলি ভাইয়া। ওকে, না না না, নিচে হচ্ছে একটা পি, উপরে দুইটা পি। নিচে উপরে একটা পি হবে ফারিহা, তুমি একটু খেয়াল করে দেখো। ইন্টু ওয়ান, হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আছে, 0.0096 আলফা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকবার আমি বুঝাবো, সমস্যা নেই, আমি আরেকবার বুঝাবো। রে বাবা, সানজিদা হাত তুলছে। ওকে, হ্যাঁ, লাস্ট লাস্ট হিসাবটা বড় আছে, হিসাবটা বড়, মানে অঙ্কটা কঠিন না, হিসাবটা বড়। আমি আমারও হচ্ছে আমি ইয়ে করতেছি, আমি আবারও তোমাদেরকে বুঝাচ্ছি। ওকে, সো চলো, তোমরা অনেকে বুঝছো, কেউ কেউ আবার বলতেছো যে তোমরা বুঝো না, আমি তোমাদের জন্য আবারও বলতেছি, খেয়াল করো। আমরা আইস টেবিল থেকে বের করলাম যে আমাদের ইন্ডিভিজুয়াল পদার্থের মোল সংখ্যাগুলো কত কত করে, ভালো কথা, বের করলাম। কেপি থেকে আমরা ডেফিনিশন ধরে আগালাম, আংশিক চাপের অনুপাত আমরা নিলাম। তাহলে এখন আসি, PCl3 এর আংশিক চাপ কত? আংশিক চাপ সমান সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, অর্থাৎ আংশিক চাপ সমান সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডেফিনিশন, আংশিক চাপের ডেফিনিশন হচ্ছে এটা। তাহলে এখানে খেয়াল করো, উপরে দুইটা উপাদান আছে, তাহলে দুইটা মোট চাপ আসবে, তাহলে উপরে হচ্ছে পি টোটাল স্কোয়ার আসলো, রাইট। নিচে হচ্ছে একটা পি টোটাল আসবে, কারণ নিচে একটা উপাদান আছে, ভালো কথা। তো এখান থেকে কাটাকাটি গিয়ে উপরে একটা পি টোটাল রয়ে গেল। পি টোটালের মান কত খেয়াল করো, কিন্তু পি টোটালের মান হচ্ছে 0.5 ATM। ওকে, তো এখন তাহলে আমি মোল ভগ্নাংশের ডেফিনিশনে আসি। মোল ভগ্নাংশের ডেফিনিশন কি? যার মোল ভগ্নাংশ বের করতে চাই তার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। তাহলে এখানে আমি যদি PCl3 এর বেলায় আসি, PCl3 এর মোল সংখ্যা হচ্ছে 0.0096 আলফা মোল। তাহলে মোট মোল সংখ্যা কত? 0.0096 প্লাস আলফা মোল। খেয়াল করো, এখান থেকে কিন্তু আমরা এটাই পাচ্ছি। মোট মোল সংখ্যা যদি হিসাব করি, খেয়াল করো, 0.0096 ইন্টু 1 মাইনাস আলফা প্লাস 2 ইন্টু, মানে এখানে দুইটা 0.0096 আছে, এই জন্য আমি বলতেছি 0.0096 আলফা। তাহলে এটা যদি তুমি যোগ টোগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে 0.0096 ইন্টু 1 প্লাস আলফা। ওকে, সো এইটাই কিন্তু আমাদের মোট মোল সংখ্যা। আমি একটু আগে এটা ভুল করছিলাম আর কি, সো এখানে এই যে এটা আমি ঠিক করে দিছি আসলে। তো মোট মোল সংখ্যা দিয়ে আমি হিসাব করলাম, ভাগ করলাম, এন্ড সো অন, আমি এখান থেকে আলফা বের করলাম। যা ক্যালকুলেট করে যা আসে তা হচ্ছে অ্যান্সার। সো আশা করি আমি বুঝাতে পারলাম যে এটা আসলে কি হইলো, কিভাবে ঘটনাটা ঘটলো। এখন আমরা যেটা করব, এখন আমরা আরেকটা ভিন্ন টাইপে চলে যাব। এই টাইপটা হচ্ছে সমস্যাজনিত সমস্যা। এটার এটার মানে কি আসলে, এটা একটু বোঝা যায়, এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু এটা থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, কিন্তু সমস্যার মধ্যে একটা ঝামেলা আছে। এই সমস্যা জনিত সমস্যা মানে হচ্ছে এই অঙ্কগুলো হচ্ছে ইনকমপ্লিট। ওকে, এগুলো হচ্ছে ইনকমপ্লিট, কিন্তু প্রতিনিয়ত এরকম অঙ্ক HSC পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্টে আসতেই থাকে। ওকে, ইনকমপ্লিট কোন বেসিসে এটা আমি দেখাবো, আমি সবকিছু আসলে তোমাদেরকে বুঝাবো। সো এটা নিয়ে আসলে চিন্তা করো না তোমরা। সো সমস্যাটা একটু দেখি। 700 কেলভিন তাপমাত্রায় 20 ATM চাপে এইখানে একটা বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, এবং সাম্যাবস্থায় হচ্ছে আমাদের নাইট্রোজেনের পরিমাণ 21%, হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 16%। তাহলে বাকিটা অ্যামোনিয়া, বুঝাই যাচ্ছে। আমাদেরকে বলতে হবে এই বিক্রিয়াটার কেপি কত। সমস্যা যেটা হলো, এখানে আমার বিক্রিয়াটা যে শুরু হয়েছে কোত্থেকে আমি তাই কিন্তু জানি না, রাইট। অর্থাৎ এই বিক্রিয়াটা অ্যামোনিয়া থেকে শুরু হয়েছে, এই বিক্রিয়াটা নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়া থেকে শুরু হয়েছে, আমি কিন্তু এই সম্পর্কে কোনো আইডিয়াই আমার আসলে নাই। সো আমি আসলে কি করতে পারি, আমি আসলে একটা কমন সেন্স দাঁড়া করে আমি অঙ্কটা করে ফেলতে পারি। সো এখানে খেয়াল করি, যেহেতু আমার মোট 100 মোলের মধ্যে আমার যদি মোট মোল 100 হয়, মনে করি সাম্যাবস্থায় মোট মোল এন টোটাল হচ্ছে 100,
ওকে, এই মোট মৌলের মধ্যে আমার নাইট্রোজেনের পরিমাণ খেয়াল করো, নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে আমার 21, রাইট? 21 মোল। 100 মোলের মধ্যে নাইট্রোজেন হচ্ছে 21 মোল, হাইড্রোজেনের মোল পরিমাণ হচ্ছে আমাদের 16 মোল, তাই তো? তাহলে এখন আমার অ্যামোনিয়ার মোল সংখ্যা আসলে কত? ওকে, অ্যামোনিয়ার মোল সংখ্যা কত হবে? 100 মাইনাস 21 প্লাস 16, ঠিক আছে? সো তাহলে আমরা দেখি এখানে কত হয় এটা। 100 মাইনাস 21 প্লাস 16, 63 মোল। ওকে, সো তার মানে আমি খেয়াল করি, আমি কিন্তু সবার মোল সংখ্যা জানি, 21 মোল, 16 মোল, 63 মোল। সুতরাং কেপি বের করাটা আমার জন্য কোনো প্যারাদায়ক ইস্যু হওয়ার কথা না। কেপি সমান সমান কত হবে? কেপি সমান সমান হবে হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপ কিউব ইন্টু নাইট্রোজেনের আংশিক চাপ ডিভাইডেড বাই হচ্ছে অ্যামোনিয়ার আংশিক চাপ স্কোয়ার। ওকে, সো যদি আমি এখানে মানগুলো বসাই, মানগুলো কি হবে? মোল ভগ্নাংশ, হাইড্রোজেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ পি টোটাল হোল কিউব, আমি এটা ভেঙে ভেঙে লিখতেছি তোমাদের জন্য, ইন্টু নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ পি টোটাল। ওকে, ডিভাইডেড বাই হচ্ছে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ স্কোয়ার, রাইট? তাহলে এখানে যদি আমি মানগুলো একটু বসাই, মোল ভগ্নাংশ কত হবে খেয়াল করো, হাইড্রোজেনের মোল ভগ্নাংশ দেওয়াই আছে কিন্তু 21/100, অর্থাৎ 21 মোল হচ্ছে সরি 16/100, 16 হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা এবং 100 হচ্ছে মোট মোল সংখ্যা। সুতরাং এখানে আমরা লিখবো হচ্ছে 0.16 হোল কিউব, রাইট? ইন্টু নাইট্রোজেনের জন্য হচ্ছে 0.21 ইন্টু, খেয়াল করো এখানে কয়টা চাপ আসে? 3টা পি আর 1টা পি, মানে p⁴। ওকে, ডিভাইডেড বাই অ্যামোনিয়ার মোল সংখ্যা, মোল ভগ্নাংশ হচ্ছে 0.63 স্কোয়ার ইন্টু পি টোটাল স্কোয়ার। তাহলে এখান থেকে এটা আসলে খুবই সহজ, আমরা এখান থেকে বের করতে পারি। সুতরাং কেপি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0.16 হোল কিউব ইন্টু 0.21 ডিভাইডেড বাই হচ্ছে 0.63 হোল স্কোয়ার ইন্টু, কি হবে এখানে খেয়াল করো, এখানে 2টা কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গেলে থাকে হচ্ছে উপরে একটা পি টোটাল স্কোয়ার থাকে ওভারঅল। তাহলে পি টোটালটা কত? 20 এটিএম, তাহলে এখানে 20 স্কোয়ার। তো যদি আমি এখানে মানগুলো বসিয়ে দিই, আমি কি পাচ্ছি খেয়াল করি, 0.16 হোল কিউব, সরি 0.16 হোল কিউব ইন্টু 0.21 ডিভাইডেড বাই 0.63 হোল স্কোয়ার ইন্টু 20 স্কোয়ার। ওকে, সো আমি পাচ্ছি হচ্ছে কেপি এর মান 0.86 ATM স্কোয়ার্ড। ওকে, তো আশা করি আমি বুঝাতে পারলাম যে অঙ্কটা আমরা কিভাবে করেছি। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদেরকে বলে দেয় না যে বিক্রিয়াটা কোথা শুরু হয়েছে আসলে, এটাই হচ্ছে মূল সমস্যা। সো আমরা সাম্যাবস্থায় যে মূল সংখ্যাগুলো আছে সেগুলো সাপেক্ষে আমরা কেপি বের করছি। যদি বুঝে থাকি তাহলে একটু জানাই দিই। এক্স্যাক্টলি, আরে বাবা কেপি এর মান পোলাপান বাইরে করে ফেলছে। করছি তো, 100 দিয়ে ভাগ করি তো 0.21 0.16 আনছি। জুবায়ের, আরে বাবা সব পোলাপাইন হাত তো ডবল হাত তোলা শুরু করছে। আচ্ছা, সেকেন্ড লাইনটা রিপিট করতেছে, খেয়াল করো। আংশিক চাপ সমান সমান হচ্ছে কোন একটা বস্তুর মোল ভগ্নাংশ একটু মোট চাপ, এটাই আমি করছি প্রতি ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, বিনীতাও বুঝছে, ভেরি গুড। আলমগীর বুঝছে, আচ্ছা সানজিদাও হাত তুলছে। ওকে, অনিন্দ ক্লিয়ার, হাবিবারও ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আবার কমেন্ট অফ করে দাও তোমরা। আমরা এরকম আরেকটা জিনিস দেখে আসি, চলো। এইটা হচ্ছে আরেকটা বিশাল সমজনিত সমস্যা। সমস্যাটা হচ্ছে 700 কেলভিন তাপমাত্রা এবং 20 এটিএম চাপে নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, এই বিক্রিয়াটাতে 16% মোল অ্যামোনিয়া থাকে। আচ্ছা, প্রবলেম হইলো বিক্রিয়াটার কেপি কত আমাদেরকে বের করতে হবে, কিন্তু খেয়াল করো এখানে 16% যে অ্যামোনিয়া থাকে, নাইট্রোজেন হাইড্রোজেন মিলায় তারে থাকে 84%, কিন্তু কে কতটুকু থাকে সেটা কিন্তু আমরা জানি না, রাইট? অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলায় 84% বুঝলাম, বাট কার পার্সেন্টেজ ইন্ডিভিজুয়ালি কত এটা আমরা জানি না। এই জন্য এইটা হইতেছে একটা
ফ্ল আছে এই প্রবলেমটার মধ্যে, এটা একটা বিশাল সমস্যা, রাইট? আমরা নাইট্রোজেন হাইড্রোজেনের কারো ইন্ডিভিজুয়াল পরিমাণই জানি না, আগে কিন্তু এটা আমাদের ছিল না। আগে আমরা দুইজনের পরিমাণ জানতাম, একজনের পরিমাণ জানতাম না, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ওটা সুন্দর মতো করতে পারতাম। এইসব ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? সো আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিই এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবা। যদিও এই অঙ্কটা আসলে সলভ করা ইম্পসিবল, বুঝো, কিন্তু এই অঙ্কটা আসলে সলভ করা যায় না, কিন্তু তারপরে আমরা জোর করে এটাকে সলভ করবো আর কি, একটা চিপা বুদ্ধি দিয়ে। ওকে, সেই চিপা বুদ্ধিটা আসলে প্রতিনিয়ত পরীক্ষায় আসে, এবং এটা নিয়ে আসলে কিছু আমি জানি না, আমি কেন এই কাজটা করে তারা আমিও জানি না আসলে। সো যাই হোক, যেটা আসলে মানে তারা সঠিক মানে আর কি, আমি সেই সেই জিনিসটাই আমি তোমাদেরকে এখন শিখাচ্ছি। খেয়াল করো, তোমরা যেটা করবা, বিক্রিয়াটা যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দিবা। ওকে, বিক্রিয়াটা যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দিবা। তাহলে বিক্রিয়াটা যেমন ছিল আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এখানে একটা আমার আইস টেবিল তৈরি করতে হবে, এখানে একটা আমার আইস টেবিল তৈরি করতে হবে, আই সি ই। ওকে, এখানে একটা আইস টেবিল আমার তৈরি করতে হবে। তো এখানে আমি আসি, আইস টেবিলটা তৈরি করার চেষ্টা করি। এখন আমি তো জানি না যে বিক্রিয়াটা কোনখান থেকে শুরু হয়েছিল, কোনখানে গিয়ে থামছে, জানি না। তো এইসব ক্ষেত্রে যেটা একটা সুবিধা হয় সেটা হচ্ছে তুমি ধরে নিবা যে বাম পাশ থেকে বিক্রিয়াটা শুরু হয়েছে, অর্থাৎ এই বিক্রিয়াটা শুরু হয়েছে নাইট্রোজেন হাইড্রোজেন থেকে। তাহলে এখন নাইট্রোজেনেরও আদি পরিমাণ আমি জানি না, হাইড্রোজেনেরও আদি পরিমাণ আমি জানি না, আমি করবোটা কি ভাই এখানে? সো এটার জন্য যেটা করা যেতে পারে, তুমি আসলে এখানে সহগের সমপরিমাণ আদি পরিমাণগুলো ধরে নিবা। অর্থাৎ তুমি ধরবা নাইট্রোজেন ছিল এখানে 1/2 মোল, হাইড্রোজেন ছিল এখানে 3/2 মোল, এবং অ্যামোনিয়া এখানে ছিল না, অ্যামোনিয়া ছিল এখানে 0 মোল। ওকে, তাহলে এখন তুমি এখন নর্মালি সামনে আগাও। তাহলে তুমি এখানে কি করবে, এখানে তুমি লিখবা হচ্ছে -1/2 ওই যে সহগ ইন্টু চলক, এখানে লিখবা -3/2 ইন্টু এক্স সহগ ইন্টু চলক, আর এখানে লিখবা হচ্ছে +x সহগ ইন্টু চলক। তারপর তুমি এখানে আইস টেবিলটা কমপ্লিট করে ফেলো। তুমি তাহলে এখানে পাইলা 1/2 ইন্টু 1 - x, এখানে তুমি পাইলা হচ্ছে 3/2 ইন্টু 1 - x, এখানে তুমি পাইলা হচ্ছে শুধু এক্স। তার মানে আইস টেবিলটা যে এই যে আমি ইনিশিয়াল পরিমাণটা লিখলাম, এটাই হচ্ছে অ্যাবসলিউট রং আইডিয়া। এই যে আমি যে এই জায়গাটা করলাম, এই যে এই জায়গাটা যে আমি লিখলাম, এই হোল আইডিয়াটাই হচ্ছে রং, এটাই হচ্ছে আমাদের রং ডুইং। কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ এই অঙ্কটা আসলে করা যাবে না, এই অঙ্কটা ইম্পসিবল করা। কিন্তু তুমি যদি পরীক্ষার খাতা খালি রেখে আসো, তোমাকে কিন্তু নাম্বার দেওয়া হবে না, কারণ আমাদের পুরো মানে যারা প্রশ্ন সেট করেন তারা এক্সপেক্ট করেন যে তুমি এই কাজটা করে নেবে। এটা কোনো লজিক নাই, কিন্তু সম্পূর্ণ একটা লজিকলেস একটা কাজ, বাট তুমি এটা করে নিবে, তারা এক্সপেক্ট করে। সেটার পিছনে একটা ছোট্ট একটা লজিক আছে, বাট সেই লজিকটা আসলে তোমাদের জন্য খাটে না। এটার পেছনে লজিকটা যেটা হলো, যখন আমরা ইন্ডাস্ট্রিতে বিক্রিয়া করি, তখন আমরা জেনারেলি ওই বিক্রিয়কগুলো যে অনুপাতে বিক্রিয়া করে, ইনিশিয়ালি আমরা সেই মোল অনুপাতে তাদেরকে মিশাই আর কি। এটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে, বাট তোমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কাজ করো না, তোমরা কেমিস্ট এখনো হও নাই। তো দ্যাটস ওয়াই তোমাদের জন্য এই শর্তটা আসলে খাটে না। বাট তারপরও তোমাদের যেহেতু দিয়ে দিছে, তাই আমি তোমাদের কাছে শর্টকাটটা বলে রাখলাম, যে যদি কখনো এরকম দেখো যে কোনো একটা বিক্রিয়া দেওয়া আছে এবং সেই বিক্রিয়াতে কোনো বিক্রিয়কেরই আদি পরিমাণগুলো বলে দেওয়া নাই, অথচ অঙ্কটা করার জন্য তোমার সেটা লাগবে, তোমার প্রয়োজন সেটা, তখন তুমি কি করবা? তখন তুমি সুন্দর মতো যেই বিক্রিয়াটা দেওয়া আছে এটার বাম দিকের গুলাকে সহগের সমপরিমাণ ধরবা, ইনিশিয়াল পরিমাণ, আর ডান দিকে ধরবা সবগুলো শূন্য। সুতরাং এখানে যেহেতু বাম দিকে আমাদের নাইট্রোজেন হাইড্রোজেন ছিল, সুতরাং এদের পরিমাণটা যথাক্রমে হবে 1/2 মোল এবং 3/2 মোল, এবং অ্যামোনিয়ার পরিমাণ হবে হচ্ছে 0 মোল। আশা করি এই পর্যন্ত বুঝতে পারলাম। তারপরে আইস টেবিলটার আই তুমি যদি লিখতে পারো, তাহলে তুমি সি আর ই লিখতে পারবে। এটা নিয়ে এটা আমার তোমার উপর অনেক ভরসা আছে আর কি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এখন তাহলে আসি আমরা প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে আমরা তাহলে কি এখন বের করার চেষ্টা করতেছি, খেয়াল করি। প্রশ্ন মতে প্রশ্ন মতে হইতেছে সাম্যাবস্থায় মোট মোট 16% হচ্ছে অ্যামোনিয়া বিদ্যমান। তার মানে অ্যামোনিয়ার পরিমাণ কত? এক্স। এক্স হচ্ছে আমাদের মোট পরিমাণের 16%, অর্থাৎ হাফ মাইনাস হাফ অফ এক্স মানে x/2 প্লাস 3/2 মাইনাস 3x/2 প্লাস এক্স। এইটা হচ্ছে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। এটা 16% হচ্ছে অ্যামোনিয়া, এটা 16% হচ্ছে অ্যামোনিয়া। ওকে, তার মানে 16/100। তাহলে এখান থেকে আমরা কি করবো? এখান থেকে আমরা এখন এক্স এর মানটা বের করব। তাহলে যদি আমরা এক্স এর মানটা বের করে ফেলি, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে কেপি বের করতে পারবো। তাহলে কেপি সমান সমান কি হবে? অ্যামোনিয়ার আংশিক চাপ, অ্যামোনিয়ার আংশিক চাপ ডিভাইডেড বাই হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ হোল টু দি পাওয়ার হাফ ইন্টু হাইড্রোজেনের আংশিক চাপ হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এখন আমরা এক্স্যাক্টলি আগের মতোই, রাইট? তার মানে আমি এখন এখানে আর তোমাদের সামনে আগাইলাম না, আমি বললাম যে সেম অ্যাজ বিফোর। জাস্ট আগের অঙ্কটাতে যা করছি এক্স্যাক্টলি এখন কিন্তু তাই করতে হবে। সবগুলো মূল সংখ্যা তুমি জানো, মূল ভগ্নাংশ বের করবা, মোট চাপ 20 ATM দেওয়া আছে, মোট চাপটা বসাবা, এন্ড ইউ আর গুড টু গো।
তো আশা করি আমি এখানে এটা বুঝাইতে পারলাম যে কিভাবে একটা সমস্যাজনিত সমস্যা যদি এরকম দেওয়া থাকে তখন তুমি এখান থেকে কিভাবে আগাবা। তোমার যেহেতু আদি পরিমাণগুলো বলে দেওয়া নাই, তোমার যে বিক্রিয়াটা দেওয়া আছে সেই বিক্রিয়াতে যে সহগগুলো আছে সেই সহগগুলোর পরিমাণটাকে তুমি আদি পরিমাণ ধরবা, উৎপাদের পরিমাণকে তুমি জিরো ধরবা। তো যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাই দাও ভাইয়া কমেন্ট বক্সে। ওকে, হ্যাঁ কেসি বের করলে কেবি বের করলে হবে আজিম, কোনো সমস্যা নাই। ওকে, রুবাবের ক্লিয়ার হয়েছে, মেহেদি হাসানের ওকে, আচ্ছা সঞ্জিদা ঠিক আছে সঞ্জিদা, ওকে রাবেয়া ক্লিয়ার হয়েছে, ওকে ভেরি গুড। ওকে চৈতি একটু রিপিট করতে বলছে, আচ্ছা সমস্যা নেই, আমি আরেকবার বলে দিব, কোনো আমি পুরো প্রবলেমটা আমি আরেকবার বলে দিব, নো প্রবলেম। ঠিক আছে, কঠিন কারণ হইতেছে এটার মধ্যে সমস্যা আছে, ইকরা এটা কঠিন হচ্ছে এই জন্য কারণ এই সমস্যার মধ্যে সমস্যা আছে। ঠিক আছে, আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে চৈতি আমি বুঝাবো, সমস্যা নেই। ওকে আচ্ছা, ইকুইলিব্রিয়ামের মোট মোল 100 হলে অ্যামোনিয়ার মোল 16 মোল। ইয়াসিন তুমি ঠিক আছো, বাট নাইট্রোজেন হাইড্রোজেনের সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত বলো তো? বুঝছো কি কাহিনী? এটা হচ্ছে সমস্যাটা, সমস্যাটাই এই জায়গাতে। ওকে, না ন্যাচারালি মোল নাম্বারই আদি পরিমাণ হয় না জুবাইর, কারণ আমি ন্যাচারালি যে কোনো পরিমাণ, তুমি জাস্ট কমন সেন্স দিয়ে একটু চিন্তা করো যে আমি একটা বিক্রিয়াতে কিছু বিক্রিয়ক মিশাবো, আমি যা মন চায় তাই মিশাইতে পারি, রাইট? আমি এক্স্যাক্টলি যা মন চায় তাই মিশাইতে পারি। এই কারণেই এই জিনিসটা হচ্ছে সমস্যা, কারণ এখানে ওরা আমাকে ফোর্স করতেছে আদি পরিমাণগুলোকেই আমাদের সহগের পরিমাণ সমান ধরে নেওয়ার, কিন্তু ওরা এখানে ওটা উল্লেখ করে নেই, এক্সপ্লিসিটলি উল্লেখ করে দেয় নাই, কারণ আদি পরিমাণ যা মন চায় তাই হতে পারে, আদি পরিমাণ আমি যা চুজ করবো সেটাই হইতে পারে, বাট এখানে ওরা আমাকে ফোর্স করতেছে, ভালো কথা, ওরা আমাকে ফোর্স করতেছে তুমি সহগগুলোকে আদি পরিমাণ ধরো, ঠিক আছে, বাট আমাকে তো বলে দেয় নাই এটা, এটাই এখানে সমস্যাটা। ঠিক আছে, সো এখন তাহলে আমি হচ্ছে তোমাদেরকে আরেকবার একটু বুঝাইতেছি, বুঝাই তারপরে হচ্ছে আমরা মোটামুটি এই সাম্যাবস্থাটা শেষ করতে পারতেছি। আচ্ছা আমরা দেখতে পারতেছি আজকে তোমাদের উপরে লোড বেশি পড়ে যাচ্ছে আসলে, তাই আমি আর সাম্যাবস্থায় শেষ করতেছি আর কি। ওকে ঠিক আছে, তাহলে আমরা আবার একটু দেখি তাহলে ঘটনাটা কি। তোমরা কমেন্ট অফ করে দাও করা, আমি এখন তোমাদেরকে বুঝাইতেছি আবার। খেয়াল করো এখানে আমাদের সাম্যাবস্থায় 16 মোল অ্যামোনিয়া বলে দিছে, আমি যদি আগের অঙ্কটা তোমাদেরকে একটু তুলনা করার জন্য দেখাই, আগের অঙ্কটাতে হচ্ছে আমার সাম্যাবস্থায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইজনের পরিমাণ বলে দেওয়া ছিল, তাই অ্যামোনিয়ার পরিমাণ বের করা আমার জন্য কোনো ব্যাপার ছিল না, রাইট? অ্যামোনিয়ার পরিমাণ বের করা কোনোই ব্যাপার ছিল না, কারণ দুইজনের পরিমাণ যদি দেওয়া থাকে তৃতীয় জনের পরিমাণ 100 থেকে মাইনাস করলে বের হয়ে যায়। বাট এখানে খেয়াল করো তিনজনের মধ্যে মাত্র একজনের পরিমাণ দেওয়া আছে, দুইজনের পরিমাণ দেওয়া নেই। সো যেহেতু দুইজনের পরিমাণ দেওয়া নাই, এই কারণে আমার দুইজনের পরিমাণটা বের করতে হবে। তো এখন আমার তো উপায় নেই, আমি কি করব? আমি ধরে নিব যে আমি বিক্রিয়া পাত্রে নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে শুরু করেছিলাম এবং তারা বিক্রিয়া করে অ্যামোনিয়ার সাথে সাম্যাবস্থা তৈরি করে। তাহলে এখন আমার নাইট্রোজেন আর হাইড্রোজেনের আদি পরিমাণগুলো আমি কি ধরবো? এটাও তো এতক্ষণ দেওয়া নাই। আগের অঙ্কগুলোতে আমরা দেখছিলাম যদি 2 গ্রাম PCl5 থাকে, 0.276 মোল অ্যামোনিয়া থাকে, আমরা জানতাম আদি পরিমাণ কত। এখানে আমরা জানি না আদি পরিমাণ কত, তো আমরা কি করব? আমরা ধরে নিব যে যেই বিক্রিয়াটাই দেওয়া আছে এই বিক্রিয়া যে সহগগুলো সেগুলোই হচ্ছে আদি পরিমাণ। এখন যদি এখানে সহগ হচ্ছে 1 3 2 থাকতো তাহলে আমরা আদি পরিমাণ 1 আর 3 ধরতাম, বাট এখানে সহগ যেহেতু হাফ আর 3/2 দেওয়া, আমরা আদি পরিমাণ হাফ আর 3/2 ধরছি। তারপরে আইস টেবিলটা নর্মালি করছি, নর্মালি করে আমরা প্রশ্ন মতেটা আমি এখন বুঝাইতেছি তোমাদেরকে। প্রশ্ন মতে বলা আছে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যার মধ্যে 16% হচ্ছে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া সাম্যাবস্থায় মোল সংখ্যা কত? এক্স। তাহলে তার মানে আমরা প্রশ্ন মতে বলতে পারি এক্স হচ্ছে মোট মোল সংখ্যা। এই যে খেয়াল করো এটা কিন্তু নাইট্রোজেনের মোল সংখ্যা N(N2), এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের মোল সংখ্যা NH2, আর এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়ার মোল সংখ্যা, রাইট? মোট মোল সংখ্যার 16% হচ্ছে অ্যামোনিয়া, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন মতে বলে দেওয়া আছে। তাহলে এই যে টোটাল মোল নাম্বার, এই টোটালের 16%, এই যে 16/100, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়ার পরিমাণ। এক্স এর মান আমরা জানলাম, তারপর আমরা এক্স্যাক্টলি আগের অঙ্কে যা করছি এক্স্যাক্টলি সেভাবেই আমরা এখান থেকে কেপি বের করে ফেলতে পারবো। তো আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম যে কিভাবে জিনিসটা কাজ করতেছে। সো আশা করি ক্লিয়ার হয়েছে, তোমরা যারা যারা বুঝে নেই তোমাদের আবার মোটামুটি ক্লিয়ার হয়েছে। ওকে, তো এখন তাহলে আমরা সামনে আগাই। আমরা এখন যেটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, দেখছো এই যে নিয়ে আসছি,
বলছিলাম না যে ক্লাসে আলোচনা করব কোন একটা সময়, এই যে আমরা এখন সেটা আলোচনা করব। ওকে, সো এটা একটা ফান প্রবলেম, দিস ইজ কমপ্লিটলি অপশনাল। এই টাইপের প্রশ্ন ইউজুয়ালি হচ্ছে কোনো পরীক্ষাতে আসে না, বাট এই টাইপের প্রবলেম গুলো হইতেছে বেশি ইম্পর্টেন্ট আমাদের মাথাগুলাকে মানে কাজে লাগানোর জন্য, মানে মাথা খোলার জন্য আর কি। কারণ মানে জীবনটা আসলে পরীক্ষা কেন্দ্রিক থাকে না কোনোদিনই, আমাদেরকে রিয়েল লাইফ প্রবলেম ফেস করতে হয়। রিয়েল লাইফ প্রবলেম ফেস করার জন্য আমাদের ব্রেইনের সবগুলো জায়গা টাচ করতে হয়, মানে সবগুলো জায়গা ইউটিলাইজ করতে হয়। সেই জন্য আউট অফ দি বক্স বা আমাদের নর্মাল চিন্তাধারার বাইরেও আমাদের চিন্তাধারাগুলোকে একসেপ্ট করতে হয়, ওগুলাকে নিয়ে ভাবতে হয়, ওগুলাকে নিয়ে ডিসকাস করতে হয়। এটা হচ্ছে সেইটারই একটা পারফেক্ট এক্সাম্পল। এই টাইপের প্রবলেম তুমি আমার কাছ থেকেই দেখবা। ইউজুয়ালি তোমার এই টাইপের প্রবলেম অন্য কোনো জায়গাতে দেখার কথা না। তুমি যদি টিপিক্যাল মানে এইচএসসির মানে ইয়ে বা যেই কোর কনসেপ্ট গুলো তুমি যদি সেগুলো ফলো করো আর কি, এই টাইপের প্রবলেম তোমার আসলে কোথাও দেখার কথা না। কারণ এগুলো ইউজুয়ালি কোনো পরীক্ষাতে আসে না, তাই কোনো টেস্ট পেপারে কোনো গাইডেও এই প্রবলেম গুলো কোনোদিনই কেউ ইনক্লুড করে না, কোনো করার প্রয়োজন মনে করে না। বাট এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মাথা খাটানোর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো কি ছিল প্রবলেমটাতে আমি তোমাদেরকে একবার একটু বুঝাই দেই। এখানে হচ্ছে দুইটা, একটা পাইপ ছিল, একটাই পাইপ, দুইটা পাইপ না, একটাই পাইপ ছিল। এটা একটা পাইপ আছে, এই পাইপটার মধ্যে হচ্ছে দুইটা এলাকা আছে, একটা হচ্ছে এলাকা 1 বা এলাকা এ, একটা হচ্ছে এলাকা বি। এই পাইপটাকে অনুভূমিক বরাবর রাখা হয়েছে এখানে। অনুভূমিক মানে এই নিচের দিকে জি কাজ করে, ওকে, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে, এটা মাথায় রাখবা। তো এবং এই অনুভূমিক বরাবর রেখে মাঝখানে একটা মার্কিউরির একটা ড্রপ দেওয়া আছে, পারদের একটা ড্রপ। পারদের ড্রপ কোনটা? ওই যে তোমাদের রেগুলার যে থার্মোমিটার আছে, অ্যানালগ থার্মোমিটার, ওগুলোর ভিতরে পারদের ড্রপ দেওয়া থাকে। তো এই পারদের ড্রপটা হইতেছে দুইটা এলাকার মাঝামাঝি আছে। কেন মাঝামাঝি আছে? কারণ এলাকা 1 এর যে চাপ পি এ এবং এলাকা বি এর যে চাপ পি বি, এরা প্রত্যেকে সমান এবং এদের মান হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের সমান, অর্থাৎ 1 এটিএম এর সমান। ঠিক আছে, বাম পাশে রিজিয়নে কি আছে, ডান পাশে রিজিয়নে কি আছে? রিজিয়ন এ তে হচ্ছে বাতাস রাখা আছে, রিজিয়ন এ তে বাতাস রাখা আছে মানে নাইট্রোজেন আর অক্সিজেনের মিশ্রণ, আর কিছু নাই এখানে, কোনো বিক্রিয়া টিক্রিয়া এখানে হচ্ছে না। আর রিজিয়ন বি তে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন টেট্রক্সাইড গ্যাসের একটা মিশ্রণ আছে যেটা সাম্যাবস্থায় আছে, অর্থাৎ এইখানে হইতেছে N2O4 এবং NO2 সাম্যাবস্থায় আছে। ওকে, আমি আগে বলে রাখতেছি দিস প্রবলেম ইজ কমপ্লিটলি অপশনাল। ওকে, তো এখন আমাদেরকে কিছু প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে অনুভূমিক সিস্টেমটাকে যদি উল্লম্ব করা হয়, অর্থাৎ এইখান থেকে যদি আমি এইখানে যাই, তাহলে আমাদের রিজিয়ন এর যে দৈর্ঘ্য, এটার কেমন পরিবর্তন হবে? অর্থাৎ এটার দৈর্ঘ্য মনে করো এল, এই এল দৈর্ঘ্যের কেমন পরিবর্তন হবে? তো সিম্পল হিসাবে আসি। ওকে, যদি আমি উল্লম্ব অংশে যাই তাহলে খেয়াল করো মার্কিউরি ড্রপটার এখন ওজন কিন্তু বি এর উপরে ফেলবে সে, রাইট? বি এর উপরে সে তার ওজনটা এমজি পরিমাণ একটা বল সে প্রয়োগ করতেছে, মানে চাপ প্রয়োগ করতেছে বি এর উপরে। সো বি, খেয়াল করো বিতে কিন্তু এই জিনিসটা সাম্যাবস্থায় আছে, রাইট? যেহেতু এটা সাম্যাবস্থায় আছে এবং সাম্যাবস্থায় আমি চাপ বৃদ্ধি করতেছি, তাহলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে শিফট করবে। পশ্চাৎ দিকে শিফট করবে মানে এখানে অণুর পরিমাণ কমবে, অর্থাৎ বি এলাকায় অণুর পরিমাণ কমবে। যদি বি এলাকায় অণুর পরিমাণ কমে, তার মানে বি এলাকাটা ছোট হয়ে আসবে, আর বি এলাকাটা ছোট হয়ে আসলে আপনা আপনি এ এলাকাটা বড় হয়ে যাবে। তার মানে অনুভূমিক সিস্টেম থেকে যদি আমি উল্লম্ব সিস্টেমে করা যায়, তাহলে এ এলাকার দৈর্ঘ্য বাড়বে, দৈর্ঘ্য বাড়বে। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রথম প্রশ্নটা, যে আমাদের এই এলাকার দৈর্ঘ্যের কেমন পরিবর্তন হবে সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথমটাতে আমরা কি দেখলাম, যে যদি আমি উল্লম্ব করি তাহলে বি এর উপরে একটা এক্সট্রা প্রেসার পড়তেছে, যার কারণে হচ্ছে এই সাম্যাবস্থাটা হচ্ছে আমাদের উৎপাদের দিকে শিফট করতেছে, সরি বিক্রিয়কের দিকে শিফট করতেছে, অর্থাৎ পশ্চাৎ দিকে শিফট করতেছে, যার কারণে এখানে অণুর পরিমাণ কমবে। অণুর পরিমাণ কমলে হচ্ছে আয়তনটা সংকুচিত হবে, অর্থাৎ মার্কুরি ড্রপটা নিচে নেমে আসবে। আর মার্কুরি ড্রপটা যখনই নিচে নেমে আসবে তখনই উপরের এলাকাটা বড় হয়ে যাবে। তারপরে আসি, অনুভূমিক সিস্টেমটাকে যদি তাপ দেওয়া হয়, এখন এখানে ঠান্ডা মাথায় চিন্তা করো, N2O4 এটা হচ্ছে বিয়োজিত হয়ে যাচ্ছে, রাইট, NO2 তে। যেহেতু আমাদের বাম পাশের বিক্রিয়াটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, তার মানে এখানে ডেল্টা এসটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ তাপহারী প্রক্রিয়া। তো আমি যদি এখানে তাপ দেই, তাপ দিলে আসলে কি হবে? তাপ দিলে তাপহারী প্রক্রিয়াতে বিক্রিয়াটা সম্মুখ দিকে শিফট করবে, অর্থাৎ NO2 পরিমাণটা বেড়ে যাবে। তার মানে এখানে আগের মতোই চিন্তা করো, যদি আমি তাপ দিই অনুভূমিক সিস্টেমে, যেহেতু এখানে বি এলাকাটা অণুর পরিমাণ বাড়াই দিচ্ছে, তাহলে বেশি অণুকে জায়গা দেওয়ার জন্য আমাদের বেশি আয়তন দরকার। সুতরাং আমাদের মার্কিউরিটা বাম দিকে, অর্থাৎ এ অংশের দিকে শিফট করবে। সুতরাং এখানে আমাদের এ অংশের দৈর্ঘ্যটা কমে যাবে, দৈর্ঘ্য কমবে। ওকে, তারপরে আসি গতে। অনুভূমিক সিস্টেমে যদি আমরা বি এলাকার ডান প্রান্তটা ভেঙে দেই, এটার মানে হচ্ছে
এখানে হচ্ছে আমাদের মার্কিউরি ড্রপটা আছে, বি এলাকাটা ডান প্রান্তটা ভেঙে দিলাম, এটার মানে হচ্ছে আমি হচ্ছে এইখানে এই কাজটা করলাম, আমরা হচ্ছে যে এই জায়গাটা মুছে দিলাম আসলে। ওকে, মানে এই জায়গাটা ভেঙে দিছি, অর্থাৎ এটাকে আমরা বায়ুমণ্ডলের সংস্পর্শে নিয়ে আসছি। ঠিক আছে, যেহেতু ভিতরের চাপ আগে ছিল 1 atm এবং বাইরের চাপও হচ্ছে 1 atm, তার মানে এখানে আসলে কোনো পরিবর্তনই হবে না, তার মানে এখানে নো চেঞ্জ, কিছুই হবে না এখানে, যেহেতু এখানে চাপের কোনো মানে পার্থক্য নাই, তার মানে এখানে গ্যাসের আদান প্রদান হবে না, কিছুই হবে না এখানে, মানে এখানে চাপের কোনো হেরফের হবে না। সো এখানে এই মার্কিউরি যে ড্রপটা আছে সেই মার্কিউরি ড্রপের দৈর্ঘ্যেরও কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। লাস্টেরটাতে আসি, উল্লম্ব সিস্টেমে বি এলাকায় যদি নিচের প্রান্ত ভেঙে দেওয়া হয়, উল্লম্ব সিস্টেমটা, ওকে উল্লম্ব সিস্টেম, অর্থাৎ আমি এইখানে যদি এই প্রান্তটা ভেঙে দিই, আমি যদি এখানে বি প্রান্ত, এটা হচ্ছে আমাদের এ প্রান্ত, এটা হচ্ছে আমাদের বি প্রান্ত, আমি যদি এইখানে নিচে আমি যদি বি প্রান্তটা ভেঙে দিই তখন কি হবে? ওকে, যদি আমি এই কাজটা করি তখন কি হবে? খেয়াল করো, উল্লম্ব অংশে কিন্তু বি এর উপরে প্রেসার বেশি ছিল, রাইট? তার মানে এখানে পি ছিল হাই, মানে গ্রেটার দেন 1 atm, আর বাইরে প্রেসার ছিল 1 atm। তার মানে যেহেতু ভিতরে প্রেসার বেশি ছিল, তার মানে গ্যাস বের হয়ে যাওয়া শুরু করবে, গ্যাস বের হয়ে যাওয়া শুরু করলে হচ্ছে মার্কিউরি ড্রপটা থাপ করে নিচে পড়ে যাবে, রাইট? ধাপ করে নিচে পড়ে যাবে। সো তার মানে হচ্ছে যেটা হবে, এখানে এর দৈর্ঘ্য বেড়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের লা শাতেলীয় নীতির একটা অ্যাডভান্সড চিন্তা করার মতো একটা প্রবলেম ছিল। আমি আরো একবার বলতেছি, যদি আমরা অনুভূমিক সিস্টেমটাকে উল্লম্ব করি তাহলে মার্কিউরি অংশটা বি অংশের উপরে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে ওটা সাম্যাবস্থা কম অনুর দিকে শিফট করবে, তাই তার আয়তন কমবে, মার্কিউরি ড্রপটা নিচে নেমে আসবে এবং আমাদের এ অংশ যেটা আছে সেই এ অংশের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। যদি আমরা অনুভূমিক সিস্টেমটাকে তাপ দিই, তখন তাপ দিলে হচ্ছে আমাদের যেই বি অংশটা আছে সেই বি অংশের সাম্যাবস্থা সম্মুখ দিকে শিফট করবে, অর্থাৎ NO2 দিকে শিফট করবে, সুতরাং বি অংশে অনুর পরিমাণ বেড়ে যাবে, আয়তনও বেড়ে যাবে, সুতরাং বিক্রিয়াটা পশ্চাৎ মানে তখন মার্কিউরিটা বাম দিকে শিফট করবে, মানে এ অংশের দৈর্ঘ্য কমে যাবে। যদি আমরা অনুভূমিক সিস্টেমটার বি অংশটা ভেঙে দিই তাহলে কিছুই হবে না, কারণ বি অংশটার এবং বাইরের চাপ ছিল সমান 1 atm, তাই এখানে কোনো গ্যাসের ফ্লো হবে না, অর্থাৎ বেশি গ্যাস বিতে আসতেছে, বি থেকে বেশি গ্যাস বের হয়ে যাচ্ছে, এরকম কিছুই হবে না, সুতরাং এখানে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না এই অংশে। আর যদি আমরা উল্লম্ব সিস্টেমটার বি অংশটা নিচের প্রান্তটা আমরা যদি ভেঙে দিই, যেহেতু এখানে চাপ বেশি ছিল এই কারণে ভিতর থেকে গ্যাস বাইরে বের হয়ে যাবে, যার কারণে হচ্ছে মার্কুরি ড্রপটা নিচে নেমে যাবে, সুতরাং এখানে এই অংশের দৈর্ঘ্যটা বেড়ে যাবে। আশা করি আমি বুঝাইতে পারলাম। তো এটা সবার জন্য কনসার্ন নাও হইতে পারে, কোনো প্রবলেম নাই, তোমরা চাইলে রেকর্ডিংটা আবারও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নাই। বাট ইভেন্চুয়ালি এটা একটা চ্যালেঞ্জ প্রবলেম ছিল, এটা একটা মাথা খাটানোর মতো একটা প্রবলেম ছিল, এরকম সামনে আমরা আরো প্রবলেম দেখবো, তোমাদের পরীক্ষা নেওয়ার সময় এরকম প্রবলেম আমরা দিব। সো এটা নিয়ে হচ্ছে কোনো প্যারা নেই আশা করি। তো তোমরা যারা বুঝো নাই, আমি 2বার বুঝাইছি, তারপরে তোমরা রেকর্ডিংটা দেখে নিলে আশা করি বুঝে যাবা। আর এটা যদি একেবারেই না বুঝো, প্যারা নেওয়ার কোনো দরকার নেই, আগের অঙ্কগুলো যেগুলো সবাই বুঝছো আমি তোমাদের সবার কাছ থেকে অপিনিয়ন নিছি, দেন দ্যাটস ফাইন, ওই পর্যন্ত পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বাট দিস ইজ নট ফর পরীক্ষা ইভেন্চুয়ালি। ওকে, সো আশা করি আজকে আমি এই পর্যন্তই রাখলাম, আজকে আমি আর সামনে আগাবো না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার ইনশাল্লাহ কোনো একটা ক্লাসে পরে দেখা হবে। আজকে লাস্টের দিকে প্যারা দিয়ে দিছি, সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, কিন্তু তোমরা অনেকেই বলতেছিলে এটা যেন সমাধান নিয়ে আমরা আলোচনা করি, সো এই জন্য আমরা সমাধানটা নিয়ে আলোচনা করছি। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে, আমি তাহলে হচ্ছে এখন বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ওকে, খোদা হাফেজ সবাইকে।